রাজ আর কোনো কথা বলে না। নিজের শার্ট পরে রেডি হয়ে চুল সেট করে। বরন্তর যেন রাগটা তরতর করে বাড়ছে। রাজের নীরবতা যেন কয়েক গুণ রাগটাকে বাড়াতে সক্ষম হয়েছে। বরণতা ঘরের দরজা বন্ধ করে রাজের সামনে দাঁড়িয়ে বলে, আমি আপনাকে কিছু বললাম সেটা কি কানে যায়নি? রাজ পায়ে জুতো জোড়া পরে আয়নায় একবার নিজেকে দেখে নিয়ে পকেটে ফোন নিতে নিতে বলে, বিকালে কাইসার চলে আসবে, ও নিয়ে যাবে। বড়দা ভুরু কুচকে রাজের হাত ধরে বলে, কাইসের দা নিশ্চয় আমার বর নয়, বরটা আপনি আমার। আর শুনুন, আজ কোথাও যাওয়া হবে না। আমার শরীর খুব খারাপ। দিব্যি উঠে নাচানাচি করছো, খারাপ কোথায় গিয়ে বুঝলাম না তো। রাজের কথা শেষ করে বনতাকে পিছন ফেলে ঘরের দরজা খুলতে যায়। বনতা কোনো উপায় না পেয়ে পেটে হাত দিয়ে আ আ করে চিৎকার করে মেঝেতে বসে পড়ে। রাজ পিছু ফিরে বনতাকে অমন দেখে চিন্তিত হয়ে ছুটে আসে। কি হলো? এই তো ঠিক ছিল, হলো কি আবার? মিছিমিছি নাটক করে বলে, খুব পেট ব্যথা করছে, থাকতে পারছি না, প্লিজ কোলে নিন। রাজ সেসব না ভেবে কোলে নেয়। বনতা বেশ রাজের আড়ালে মিটিমিটি হাসে। বিছানায় বসাতে রাজের এক হাত ধরে বলে, এই যে শুনছেন, একটু পাশে বসুন না, আমার শরীরটা খুব খারাপ লাগছে। রাজেরও মায়া হয়। বর্ণতার চোখ মুখ দেখে কেমন করে আছে। রাজের মনে ভয় হয়, আবার যদি গতকালের মতন কিছু হয় তবে। রাজ নড়ে না, বর্ণতার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। কাইসারের ফোন আসে। রাজ রিসিভ করে, কাইসার, তোমার ম্যাডামের শরীর খারাপ, এখন আর আমি বেরোচ্ছি না। ওকে স্যার। বর্ণতা মনে মনে হাসে, রাজকে আটকাতে পারে। ওদিকে স্বপ্নাদেবী রাগে ফুঁসছে। এই প্রথম রাজ ওনার কোনো কথা না করলো, মুখের উপর উত্তর দিল, এটা যেন মেনে নিতে পারছে না। স্বপ্নাদেবীর রাগের মাত্রা বাড়তে দেখে মালিকা দেবী হেসে হেসে বলে, কি বলছিলাম না যে ওই মেয়ের এত হালকাভাবে নিও না, দিলে তো মুখে ঝামা ঘষে। তোমার প্রিয় নাতি, আরে বাবা, মেয়েদের চক্কর বোঝো না, নতুন নতুন সবাই ভালো লাগে, এই নাকি শুধু শুধু রাখছো। তোমার না মুখের উপর ভালো কথা বলতে পারো না, বাজে মন্তব্য করবে না মালিকা, তোমাকে আমি বারবার ওয়ার্নিং করছি, আমার সামনে থেকে যাও। কুল কুল মামুনি, আমাকে এত মেজাজ দেখি কি হবে? মেজাজ যেখানে দেখো সেই জায়গাতে দেখো, সবটাকে ইজিলি নাও। আমার রাগে মাথার তার ছিঁড়ে যাচ্ছে, তুমি বুঝতে পারছো? রাজ আমার মুখের উপর না করলো, আমার মুখের উপর ওর এত বড় সাহস। রাজের প্রাণভোমরা ওই মেয়ের মধ্যে, এতটুকু তো বুঝতে পেরেছো, ওই মেয়েকে আঘাত করলে রাজের আঘাত লাগবে। না মানে ওই মেয়েকে যদি বদনাম করতে পারো তাহলে কেল্লাফতে, বুঝতে পেরেছো মামনি আমার কথা? স্বপ্নাদেবী কিছু একটা ভেবে বলে, তাহলে তো ব্যাপারটা খুব সোজা, অপুই কাফি, অপুই হবে আমার তরুপেশটা। মামুনি আমার ছেলেটা। আরে ভয় পাচ্ছ কেন? অপু নয়, কদিন খেলবে পুরনো খেলনা, তারপর আবার ফেলে দিবে, এটা নিয়ে এত মাথা ব্যথা করে না। তবে সবটাই অপুর অগোচরে প্ল্যান করতে হবে, এমনভাবে যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। রাজকে আটকাতে সক্ষম হয়েছিল বর্ণতা, দুজনে ঘুমিয়েছিল। এখন ঘুম ভাঙে, চোখ খুলতে রাজ স্নিগ্ধ মুখশ্রীর নজর আসে। বর্ণতা কিছু সময় তাকিয়ে উঠে বসে। বিছানার সাথে রাজের ঘুম ভাঙে। বর্ণতাকে ঘুম ঘুম চোখে জিজ্ঞাসা করে, এখন কেমন আছে শরীর? ঠিক আছে? পেট ব্যথা কমেছে? উঠলে কেন? বর্ণতা হাসে। এসে রাজের কিছুটা গা ঘেঁষে বসে মুখে হাসি রেখে বলে, এখন একদম ঠিক আছে, আপনি ছিলেন না আমার পাশে, আমি একদম ওকে হয়ে গেছি। এবার উঠে পড়ুন, তাড়াতাড়ি রেডি হতে হবে, বাইরে যেতে হবে। আমরা বাইরে খাবার খাবো, তারপর মধুদের বাড়ি যাব। রাজ চোখ কুঁচকে বলে, আমি বাইরে খুব একটা খাবার খাই না, আমার জন্য আপাতত একটু ওটস করে এনে দিতে পারবে? বড়দা বোকা বোকা চাহনি দেখে রাজ হয়তো বুঝে বানাতে পারে না, তাই বলে, আচ্ছা আমাকে এক কাপ কফি করে দিতে পারবে? মাথাটা বড্ড ধরেছে। বর্ণতা মাথা নেড়ে বেরিয়ে পড়ে ঘর থেকে। বর্ণতাকে রান্নাঘরে ডাইনিংয়ে বসে থাকা অপু রান্নাঘরে এসে বর্ণতার গা ঘেঁষে দাঁড়িয়ে মৃদু হেসে বলে, সিন্ড্রেলা, আমার জন্য এক কাপ কফি প্লিজ। বর্ণতা যেন গাটা ঘিন ঘিন করে ওঠে, এতদিন চুপ থাকলে এখন চুপ থাকতে পারে না। মৃদু হেসে অপুর দিকে তাকিয়ে বলে, আপনি বুঝি এটার সুযোগ খুঁজছিলেন, কখন আপনার দাদার বউ নিচে রান্নাঘরে আসবে এবং তাকে কফি বানানোর অর্ডার করবেন? কফি বানাতে বলছেন, সেটা নিয়ে মাথা ব্যথা নেই, দিতেই পারি বানিয়ে, কিন্তু গা ঘেঁষে দাঁড়ানো কী ধরনের অসভ্যতা? ও সরি, বুঝতে পারিনি। তুমি কি আমাকে ইনডাইরেক্টলি অপমান করলে? ডাইরেক্টলি অপমান করলেন, কেননা
আমার আর আপনার সম্পর্কটা দেওর বৌদির। দেওর মানে ভাই, সেই জায়গাটায় সম্মানটা সম্মানের জায়গাতে রাখুন। আর আমার নাম বনলতা, বন ও লতা, কোনো সিন্ড্রেলা নয়। নেক্সট টাইম এ সমস্ত আজগুবি নামে আমাকে ডাকবে না। কফি বানিয়ে দিতে বলেছেন, বানিয়ে দেবো। আপনি দয়া করে বাইরে গিয়ে বসুন। অপু স্তব্ধ হয়ে যায়। বর্ণতা এমনভাবে কথা বলে খুব অপমানিত বোধ করে। অপু তবু হেসে বলে, কোনো ব্যাপার না, কথাগুলো গায়ে মাখিনি। দাদার বউ হাসালে বউ হিসেবে মানি না। বর্ণতা গ্যাস বন্ধ করে হাতে হাত গুজে অপুর দিকে তাকিয়ে ঠান্ডা দৃষ্টিতে বলে, আপনি মানেন কি না মানেন না তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আপনি যদি দ্বিতীয়বার আমার সাথে কোনো মিসবিহেভ করেন তাহলে কিন্তু তার হিসেব খুব বাজেভাবে চুকাতে হবে। আমি কিন্তু বরদাস্ত করবো না। নেক্সট আমার সাথে গায়ে পড়ে কথা বলতে আসবে না। সিন্ড্রেলা, এটা কিন্তু বেশি বাড়াবাড়ি করে ফেললে। আমি কোনো খারাপ নজরে দেখিনি। আমার এভাবে আসাটা হয়তো উচিত হয়নি, কিন্তু আই অ্যাম এক্সট্রিমলি সরি। কিন্তু সত্যি আমি কোনো বাজেভাবে স্পর্শ করিনি। আবার সিন্ড্রেলা, বললাম না আমার নাম বর্ণতা। বৌমনি ডাকতে অসুবিধা হলে আমাকে নাম ধরে ডাকবেন, তাও আমাকে এভাবে সিন্ড্রেলা বলে ডাকবেন না। আমি কোনো পরী নই যে পরীদের নাম ধরে আমাকে ডাকবেন। আর তাছাড়া আপনার দাদা এই সমস্ত পছন্দ করে না। দয়া করে আমার সংসারটা ভাঙতে চাইবে না। সংসার সংসার কি রক্ষিতা হয়ে বাড়িতে এসেছিলে, সেখানে সংসার? সরি টু সে, বলতে বাধ্য হয়েছি। এত পাওয়ার কি করে পেলে? দুটো ভালোভাবে কথা বললো বলে তাতে মাথায় উঠে গেছে বুঝি? রাজ সিংহে নিয়ে এমন একটা মানুষ 2 সেকেন্ড লাগবে না মাথার মুকুট থেকে পায়ের জুতো বানাতে। অত ওরা ভালো নয়। আমার সাথে থাকো, আমার সাথে সম্পর্ক তৈরি করো, আমি তোমাকে রানী বানিয়ে রাখবো। কথাটা বলতে বলতে বর্ণতার রাগে থাকতে না পেরে অপুর গেলে কষিয়ে একটা থাপ্পড় মেরে বলে, এই চটটা আমার অনেক আগে মারা উচিত ছিল। যদি মারতে পারতাম আজকে অন্তত পক্ষে আপনার মুখে এরকম কটূক্তি কথা শুনতে হতো না। নেক্সট টাইম আমার সাথে কথা বলার আগে 10 বার ভাবনা চিন্তা করে আসবেন। সারাদিন তো দেখি বসে বসে অন্ন ধ্বংস করছেন, আর আবার বড় বড় কথা। দ্বিতীয়বার যেন আমার মুখের দিকে তাকিয়ে কথা না বলা হয়, অসভ্য বেয়াদব মানুষ। কথাটা শেষ করে বর্ণতা অপুর জন্য বানানো কফিটা বেসিনে ফেলে দিয়ে রাজের বানানো কফিটা নিয়ে উপরে উঠে যায়। রাজ কিছুতেই হিসাব মেলাতে পারছে না। বর্ণতার এতটা পরিবর্তন দেখে নিজেই মানতে পারছে না। একটা মেয়েকে যে আগে রাজকে পছন্দ করতো না, সেই মেয়ে রাজকে আগলে ধরতে চেয়েছে, রাজের যত্ন দিতে চেয়েছে। রাজকে ভাবতে দেখে মিনতি বললেন, রাজ বাবা, নাও খাও, তোমার পছন্দের মটরশুঁটির কচুরি বানিয়েছি। রাজের ভাবনা ভঙ্গ হয়। হ্যাঁ হ্যাঁ আন্টি, এই তো খাচ্ছি। বর্ণতা কোথায়? ও খেয়েছে? হ্যাঁ, মধুর সাথে ভেতরে খাচ্ছে। মধু এতদিন পর বর্ণতাকে দেখে খুব খুশি হয়। বর্ণতাকে পেয়ে গল্প জুড়ে দিছে। সব থেকে আশ্চর্যের বিষয় হলো বর্ণতার মধ্যে অনেকটা পরিবর্তন এসেছে। বর্ণতাদি, একটা কথা বলবো, যদি তুমি কিছু মনে না করো? হ্যাঁ অবশ্যই বলো। বর্ণতাদি, তুমি কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। বর্ণতা হেসে বলে, কেমন পরিবর্তন? আমি কি মোটা হয়ে গেছি? মধু হেসে বলে, আরে না না, সেটা না, তোমার মধ্যে অনেক চেঞ্জ চেঞ্জ লাগছে। তুমি কি রাজদাকে সত্যি সত্যি ভালোবাসো? হঠাৎ এত চেঞ্জ? বড়দা হাসি মুখটা একটু চুপসে যায়, মুখ গোমড়া করে বলে, ভালোবাসি কিনা জানি না, তবে আমি মানি আর না মানি উনি আমার স্বামী। এটা আমার কাছে অনেক বড় একটা অংশ। আমাদের সমাজে বিয়ে তো একবারই হয়, বারবার তো হয় না। আমি মানিয়ে নিতে চাইছি সবটা। হয়তো মানাতে মানাতে একদিন ভালোবাসাটাও হয়ে যাবে। তবে কি জানো, আমার খুব খারাপ লাগে যখন দিদুন ওই এরিনার সাথে বিয়ের কথা তোলে। আমার সেসব সহ্য হয় না। মধু হাসে, মুচকি এসে বলে, বর্ণাদি, তুমি মানো আর না মানো আমি বুঝি সব। কি বুঝো মধু? বুঝি বুঝি, তুমি ভালোবাসো মনে মনে, বাট স্বীকার করো না। এটা কিন্তু ঠিক নেই। ধুর, ভালোবাসা না, বাসা টাসা না, আমার অমন কোনো ফিলিংস নেই। তার জন্য তো যখন রাজদার শরীর খারাপ ছিল তুমি আমায় দিয়ে কল করে খোঁজ নিয়েছিলে। তবে কি জানো তো রাজদা না তোমায় সত্যি সত্যি খুব লাভ করে গো। মুখ দেখলেই বোঝা যায়। তুমি খুব খুব লাকি গো বর্ণলতাদি। তুমি না চাইতে এমন একটা লাইফ পার্টনার পেয়েছিল। বর্ণতা হাসে শুধু। কাইসের বাড়িতে জানিয়েছে বর্ণতা আর রাজ বিবাহিত, এই নিয়ে যেন আর কোনো প্রশ্ন না করে। তাই তিনি আর এ বিষয়ে কিছুই জিজ্ঞাসা করেনি। তবে রাজ আর বর্ণতার জন্য
নিজের হাতে অনেক খাবার বানিয়েছে। রাতের খাবার খেয়ে বেরিয়ে পড়ে বাড়ি থেকে। মিনুদেবী বারবার থাকার পরেও কোনো লাভ হয়নি। রাজ থাকতে চায়নি। সেই রাতের খাবার খেয়ে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়েছে। রাস্তায় আস্তে আস্তে বর্ণতা কোনো কথা বলেনি রাজের সাথে, মুখে ভার করে রেখেছে। রাজকে দেখে চুপ করে আছে, যেন জানে বর্ণতার মুখ ভারের কারণ। হঠাৎ রাজের ফোন বেজে ওঠে। ফোন রিসিভ করতে উপাস থেকে স্বপ্নাদেবীর গম্ভীর স্বর। রাত কটা বাজে রাজ? আমরা সবাই ওয়েট করছি আছি, সবাই একসাথে খাবো বলে। আর তোমারও এখনো দেখা নেই। আমি রাস্তায় দিদুন, আর কিছু সময় লাগবে পৌঁছাতে। তবে খেয়ে নাও, ওয়েট করতে হবে না, আমরা খেয়ে আসছি। এটা কেমন কথা? মেয়েটা অত দূর থেকে আসছে, না খেয়ে এসে বসে আছে, আর তুমি? আচ্ছা রাখো, আমি রাস্তায়। রাজ কল কাটতে বর্ণতা মুখ খোলে। এখন কি খাবো না খাবো সেটাও কি ওই বুড়িকে বলতে হবে নাকি? ভদ্র ভাষায় কথা বলো, বুড়ি কি আমার দিদুন হয়? বর্ণতা আর কোনো কথা না বলে রাগে ফুঁসতে থাকে। বেশ অনেকটা পথ পেরিয়ে বাড়ি এসে পৌঁছায়। রাজ গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ভুরু কুচকে বর্ণতাকে দেখে একইভাবে গাড়িতে বসেছে। এই যে মিসেস, এখানে কি রাতে থাকার প্ল্যান করছেন নাকি? বর্ণতা কোনো উত্তর না পেয়ে রাজ কাইসার গাড়ি গ্যারেজে ঢোকো। যে বসে থাকবে বসে থাক, যত সব রাতের নাটক। বর্ণতা ধীরে সুস্থে নামে গাড়ি থেকে। রাজের পাশে দাঁড়িয়ে বলে, বাড়িতে শাকচুন্নি এসেছে, আজ থেকে পাহারা বাড়াতে হবে আমায়। আমার বর যে পরিমাণ উদার মানুষ, সে তার মন বিলিয়ে দিতেও দুবারও ভাববে না। এক্সকিউজ মি। বর্ণতা মুখ ঘুরিয়ে আগে হাঁটে। বাড়ির গেটে আসতে বেল বাজায়। গেট খুলতে বর্ণতার সামনে একটা ফরেনদের মতো মেয়ে দেখতে পায়। সব থেকে অবাক করার বিষয় হলো মেয়েটির পোশাক। ছি ছি, হাঁটু পর্যন্ত শর্ট প্যান্ট, টপ, তাও হাত কাটা। বর্ণতা নিজেরই লজ্জায় মাথা হ্যাঁ। পেটে কোনো ভ্রুক্ষেপ নেই। বর্ণতাকে পাশ কাটিয়ে এগিয়ে যায় রাজের সামনে। রাজ যদিও কাইসারের সাথে কথা বলতে বলতে আসছিল, কিন্তু হঠাৎ নিজে বুকে কাউকে ঝাঁপিয়ে পড়তে দেখে অবাক হয়ে যায়। বর্ণতা হঠাৎ এমন দৃশ্য হতে রাগে জ্বলে উঠে যায়। তেরে গিয়ে কিছু বলবে, তার আগে রাজ নিজে থেকে মেয়েটিকে ছাড়াতে বলে কাইসারকে, কাইসার সরাও এই মেয়েকে। আমার হাত দিতেও ঘেন্না হয় কোনো প্রতারককে। কাইসার হাত বাড়ানোর আগে ইরিনা নিজেই সরে যায়। রাজ তুমি? এক্সকিউজ মি, আমার সুন্দর নাম আপনার মুখে নিয়ে খারাপ করবেন না। বাড়িতে থাকছেন মানে এই না যে আমার আশেপাশে ঘুরবেন। রাজ আমি সরি, সরি বেবি। মুখ সামলে কথা বলে মিস। ফের আমাকে টাচ করতে আসবে না, আমি বিবাহিত ছেলে। কথাটা বলে বর্ণতা হাত ধরে বলে, তুমি থাকতে অন্য কেউ আমার টাচ কী করে করে? স্বপ্নাদেবী এতটা সময় সবটা দেখছিল। এগিয়ে এসে কিছু বলবে, তার সুযোগ রাজ দেয় না। সরি দিদুন, রাত হয়েছে, শুতে হবে। বর্ণতার শরীরটাও ঠিক নেই, এখন রেস্ট দরকার। তোমার কথা আমি কালকে শুনবো। বর্ণতার হাত ধরে রাজ হাঁটা দেয়। ঘরে আসতে নিজের শার্ট প্যান্ট ডাস্টবিনে ফেলে দেয়। বর্ণতা ডাস্টবিন থেকে জামাটা বার করতে যাবে। স্টপ ননসেন্স, ওইগুলো আমি আগুন ধরবো। কিন্তু কেন? আজকেই তো পড়লেন সব। রাজ বর্ণতা হাত ধরে ওয়াশরুমে ঢোকে। শাওয়ার অন করে বলে, আমার গা ঘষে দাও। আরে এটা পাগল হলেন নাকি আপনি এখন এত রাতে? রাজ রাগি লুক দিতে বর্ণতা রেডি বডি ওয়াশ দিয়ে ঘষে দেয়। ফর্সা গাল লাল হয়ে গেছে। বেশ কিছুটা সময় পর বর্ণতার দিকে নজর পড়ে রাজের। নিজের রাগটা কিছুটা কমতে শরীরে অন্যরকম অনুভূতি কাজ করে। ভেজা শরীরে বর্ণতাকে যেন মোহনীয় লাগছে। বর্ণতা হঠাৎ নিজের কোমরে রাজের হাতের ছোঁয়া পেতে মাথা উঁচু করে চাইতে নজরে নজর মেলে। বর্ণতা বোঝে রাজের চোখের ভাষা। বর্ণতার শরীর কেঁপে ওঠে। রাজ বর্ণতার দিকে তাকিয়ে বলে, তুমি থাকতে অন্য মেয়ে কী করে জড়িয়ে ধরে আমায়? আমি নারী স্পর্শ ঘেন্না করি, ঘেন্না। বর্ণতা নিজের পা উঁচু করে নিজের হাত জোড়া রাজের মাথার পিছনে দিয়ে রাজের মুখোমুখি মুখ নিয়ে রাজের থুতনিতে একটা চুমুকে রাজকে ধাক্কা মেরে যেতে যেতে বলে, আমি এখন অসুস্থ বাবু সাহেব, একদম ওসব এর চেষ্টা করবে না। মনে মনে ভাবে, কাল থেকে ওই শাকচুন্নির অবস্থা কী করে খালি দেখবেন। আমার স্বামীর দিকে নজর, শালা শাকচুন্নি। আমি বনলতা বাবু সাহেব, নিজের জিনিস ভালোই বুঝি। আপনার দিকে নজর ও চোখ আমি গেলে দিব। এতদিন চুপ ছিলাম অনেক কষ্টে, কিন্তু এখন আর না। নিজের আসল ফর্মে না ফিরলে এই বাড়িতে তো আপনার অগোচরে যেই রাজনীতিগুলো কখনোই আপনার সামনে আনতে পারবো না। আপনার দিদুনের আসল রূপ আমি আপনার সামনে আনবো। আমার প্রমিস নিজেই নিজেকে করছি, ওদের নোংরা রূপ আমি আনবই।
আজ সকালটা বর্ণতার কাছে অন্যরকম। রাজের বাহুডোরে নিজেকে দেখে লজ্জায় শেষ। বর্ণতার ঘুম ভেঙেছে সকাল সকাল, কিন্তু রাজের বাহুবন্ধনী থেকে ছাড়া পেতে ইচ্ছে করছেনি। যেভাবে ছিল সেভাবে থাকে অনেকটা বেলা পার করে। রাজ আজ জরুরি মিটিং থাকায় কাইসার কল করে। রাতেও ঘুম ভাঙে, ফোন বাজায়। নিজের ঘুমের উপর বেজায় বিরক্ত হলো রাজ। তবে ঘুম ভেঙে নিজের এত কাছে বর্ণতাকে দেখে কিছুটা ঘষাঘষি করে বর্ণতার ঘাড়ে চুমু দিয়ে উঠে পড়ে। বেচারি বর্ণতা আকুপাকু করে ওঠে। সকাল সকাল এত চুমু হজম করতে পারে না। রাজ ওয়াশরুমে যেতে যেতে বলে, আগেই জেগে বসে আছেন ম্যাডাম? এটা তো শাস্তির স্বরূপ। আরও কিছু দেওয়ার ছিল, কিন্তু আমি অলরেডি লেট। সেই সকাল থেকে দেখা যাচ্ছি মাল মালিকা কাকে ফোন করে যাচ্ছে। মামুনি আজ কটা দিন হয়ে গেল অনামিকা বাড়ি এসেছে, না ধরছে ফোন। বুঝতে পারছো মেয়েটা কি আছে? কি আবার হবে? হয়তো আবার কারোর সাথে ঘুরতে গেছে। যা ক্যারেক্টার, অসহ্যকর। ওই মেয়েকে নিয়ে এত মাতামাতি করে গিয়েছে। যাকে নিয়ে করার তাকে নিয়ে করো। মামুনি প্লিজ ওরকম বলো না। তুমি জানো অনামিকাকে আমি কতটা ভালোবাসি। হ্যাঁ, মেয়েটা একটু খারাপ হতে পারে, কিন্তু ভালো মনের। আমাকে খুব ভালোবাসে। আর তাছাড়া আমি ছাড়া ওর এই শহরে আর কেই বা আছে? হয়েছে, এত দরদ দেখাতে হবে না। যত সব। এই নাকি ঘুম থেকে উঠছে নাকি? হ্যাঁ, সারা রাত তো ঘুম হয়নি মেয়েটার। ও সেই সকালে ঘুমাতে গেছে, এখনো উঠেনি। কি একটা অবস্থা দেখি। মেয়েটাকে দেশে ডেকে নিয়ে এলাম, এখন রাজের সাথে এরকম ব্যবহার করলো। কাল আমার মোটেও পছন্দ হয়নি। বড়াতা মেয়েটাকে বাড়ি ছাড়া না করলে কিছুতেই শান্তি হবে না। দেখো আবার তোমার প্রিয় নাতি সেই মেয়েকে ছাড়বে কিনা। একেবারে জড়িয়ে ধরে রয়েছে, কোনো ফাঁক ফোকর নেই। মালিকা দেবী আর স্বপ্না দেবীর কথার মাঝে বর্ণতা আসে নিচে রান্নাঘরের উদ্দেশ্যে যেতে। স্বপ্না দেবী বলেন, রান্নাঘরে কি? তোমাকে এখন রান্না করতে হবে না, তুমি ঘরে যাও। বর্ণতা কথা কানে না নিয়ে রান্নাঘরে ভেতরে ঢুকে স্বপ্নাদেবী চিল্লিয়ে বলে, আমার কথার কি কোনো মূল্য নেই? রান্নাঘরে যেতে হবে না বললাম না? সমস্ত কাজের মেয়েরা আজ এসে গেছে। তুমি রান্না বান্না করবে, তুমি ঘরে যাও। বড়দা কোমরে শাড়ির আঁচল গুঁজে বলে, কাউকে বিশ্বাস নেই, এই বাড়িতে কাউকে বিশ্বাস নেই। আমাকে সরিয়ে দিতে, আমার খাবারে বিষ মিটিয়ে দিতে পারেন। আমার তো কথা তো কেউ ভাববে না, তাই নিজেকে প্রোটেকশন নিজেই কে তৈরি করতে হবে। নিজের খাবার নিজেকেই বানাতে হবে। কারো উপর নির্ভরশীল এই বর্ণতা হওয়া চলবে না। তুমি কি ইনডাইরেক্টলি আমাদের বললে তোমার খাবারে বিষ মেশানো এতটাই ছোট মানসিকতা? দেখুন দিদুন, আপনাকে আর কী বা বলবো। আমি নিজের প্রোটেকশন নিজেই করেছি, নিজের খাবার নিজেই বানিয়ে নিতে চাইছি। এখানে তো কোন অন্যায় কিছু নেই। আর তাছাড়া আপনারা তো কম জ্বালাতন আমাকে করেনি, এই রান্নাবান্না নিয়ে কম আমাকে অত্যাচার করেনি। মালিকা দেবী মুখ ঘুরিয়ে বলে, অহেতুক কথা বাড়িও না মামনি। রাস্তার মেয়েটার সাথে মুখ লাগিও না, বিরক্ত লাগে। এমনিতে ভালো লাগছে না, অনামিকা ফোনে পাওয়া যাচ্ছে না। মেয়েটা কোথায় আছে? কটা দিন ধরে কোনো খোঁজ খবর নেই। বড়দা শুনে কোনো কথা না বলে রান্নাঘর থেকে এক কাপ কফি বানিয়ে রান্নাঘর থেকে সোজা উপরে যায়। রাজ ওই সময় রেডি হয়েছে। আজ দেরি হয়ে গেছে অফিস যেতে, সেই কারণে তাড়াহুড়ো করছে। এই নিন আপনার কফি। এত তাড়াহুড়ো করছেন কেন? অফিসটা তো আপনার। এমন করছেন যেন লেট হয়ে গেলে আপনাকে মালিক বকবে। তোমার মুখ বন্ধ রাখো প্লিজ। ঘুম থেকে যখন আগে উঠে গেছিলে ডাকতে সমস্যা কি? বুঝলাম না। আমার টাইমের কদর অনেক। আমি সময় মতো অফিসে না পৌঁছলে অন্যদের কী জ্ঞান দেব? হয়েছে হয়েছে, খুব হয়েছে। কফিটা খেয়ে উদ্ধার করুন আর যান অফিসে। এই যে শুনুন, ওই এরিনের শাকচুন্নিকে পাত্তা দিবেন না, এখন ঘুমাচ্ছে। পরে আবার না কোনো সময় আপনার অফিসে গিয়ে ঢুকতে পারে। একদম সিকিউরিটিকে বলে দিবেন ওই নামের কোনো মেয়ে যেন ভিতরে ঢুকতে না পারে। যদি আমি খবর পেয়েছি তাহলে আমি আপনার খবর করে ছাড়বো। রাজ চোখ মুখ কুঁচকে বলে, অহেতুক কথা বলছো। আগেই চুপ ছিলে, ভালো ছিলে, এখন অতিরিক্ত কথা বলছো। বর্ণাতা হেসে বলে, এবার আপনাদের দেরি হচ্ছে না? আমাকে কথা শোনার বেলায় আপনার দেরি হচ্ছে না, তাই না? যত সব আজাইরা কথা শুরু করলেন। এই যে শুনুন, আমি খাবার বানিয়ে নিয়ে যাব। বাইরের খাবার খাবেন না? না মানে আমি খাবার নিয়ে যাব, সেই খাবার ছাড়া অন্য কারো খাবার খাবেন না। তোমার কষ্ট করে রান্না করতে হবে না। আজকে থেকে সমস্ত মেড চলে আসবে, তারাই রান্না বান্না করবে, খাবার কাইচে নিয়ে যাবে। তোমাকে অফিসে যেতে হবে না। বড়দা এগিয়ে গিয়ে রাজের সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলে, কেন? আমি অফিসে গেলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে?
ও আপনার সমস্ত গোপন তথ্য জানতে পেরে যাবে, তাই তো? তার জন্য যেতে না করছেন? আমি কি কিছু বুঝি না ভেবেছেন? বিরক্ত চোখে তাকিয়ে বলল, অদ্ভুত, আসলে নারীর মন বোঝা দুষ্কর ব্যাপার। কষ্ট হবে বললেই বলছি। আজ অ্যাজ ইউর উইশ, যা খুশি করো, তবে নেক্সট টাইম এরকম কোমরে শাড়ি গুঁজে আমার সামনে দাঁড়াবে না। কি হয় কোমরে শাড়ি গুঁজলে? আবার কি এমন, সেটা দেখাতে পারছি না। তুমি তো এখন অসুস্থ, তাই কটা দিন বন্ধ না মানে সেই সুযোগটা হয়ে উঠছে না। যাই হোক, অফিসে যাচ্ছি, সাবধানে থেকো। কফিটা খাওয়ার সময় নেই, কফিটা তুমি খেয়ে নিও। ওকে, টাটা। রাত চলে যেতে বর্ণতা ঘরের দরজা বন্ধ করে নিজের ফোন থেকে কাউকে একটা ফোন করে প্রথমে জিজ্ঞেস করো, অনামিকার খবর কি পাওয়া গেছে? আর 4 দিন হলো অনামিকা মিসিং, ওর কল পাওয়া যাচ্ছে না। ওপাশ থেকে কি বলে শোনা যায় না, কিন্তু বনলতা বলে অনামিকাকে নিজের থেকে সরায়নি, ওকে সরিয়ে দেওয়া হয়েছে। আমি শিওর অনামিকা নিজের থেকে সরায়নি। এই বাড়িতে প্রচুর রহস্য আছে, সমস্ত রহস্যের গন্ধ এই বাড়ির প্রতিটা দেওয়ালের নিচে চাপা পড়েছে। সব থেকে বড় ব্যাপার, দিদুন মানে স্বপ্নাদেবী যে একদম রিল্যাক্স, কোনো চিন্তা নেই। আমার তো ডাউট হচ্ছে, অন্যদের মতো অনামিকাও কি সেম পরিণতি হলো? ফোন কাট। মনে মনে ভাবলো, ওই বুড়ির মতলব ঠিক নয়। তাহলে কি আমি যা ভাবছি তাই? বর্ণতার শিউলিপুর গ্রামের চট্টোপাধ্যায় বাড়ির ছোট মেয়ে, বাবা মা নেই। নিজের দাদার বাড়ি, দাদুর কাছে মানুষ। ছোট থেকে বর্ণলতার দাদু সিআইডি বিক্রম যাত্রাজি, যদিও এখন সে রিটায়ার্ড। তবে বর্ণতার সে স্বইচ্ছায় এই পথে নেমেছে। রাজের সাথে দেখা হওয়া, রাজের সাথে বিয়ে হওয়া, সবটাই হওয়া এটা তাৎক্ষণিক ব্যাপার ছিল না, সবটাই প্রিপ্ল্যান। বর্ণতার বয়স 20, নিজে এই কেস সলভ করতে এই বাড়িতে আসা। বর্ণতার মামা অমল চট্টোপাধ্যায় হলো সিআইডি হেড অফিসার। বর্ণতা ছোট থেকে খুব ফরওয়ার্ড, ট্রেনিং প্রাপ্ত। নিজের জীবনের ঝুঁকি নিয়ে এক প্রকার ঝাঁপিয়ে পড়ে। রাজ সিংহানিয়ার বাবা অরুণ সিংহানিয়ার মৃত্যুর সেই জটিল কেস নিয়ে সমস্ত প্রুফ রাজের নামে হলো, সব ঘাটা করে এখানে যাকে দোষী করা হয় সে দোষী কিনা সেই বিষয়ে বড় ডাউট। বর্ণতা রাজকে টোপ হিসেবে ব্যবহার করেছিল, কিন্তু নিজের অজান্তে ফেঁসে গেছে মায়াজালে। যদিও বর্ণতার মনে ভয়ও আছে, রাজ যে এই পরিমাণ দ্রুত কখন না বর্ণতার আসল রূপটা বাইরে এনে ছাড়ে। ভয়ে বর্ণতাকে কাবু করে রেখেছে। রাজের বিশ্বাস অর্জন করতে এতটা সময় নিয়েছে, এখন আর বেশি সময় নেই। যা করতে হবে কটা দিনের মধ্যে করতে হবে। এইবারে মানুষ শুদ্ধ নয়, এমনকি স্বপ্নাদেবী যে কিনা সবসময় ঠাকুর নাম গান করে, সে যুক্ত আছে ঘৃণ্য ব্যবসায়। রাজের ভালোবাসার সুযোগ নিয়ে দিনের পর দিন খেলে যাওয়া নোংরা খেলা, এমনকি রাজের দামি মদের বোতলে এক প্রকার মিশিয়ে দিয়ে নতুন করে সিল করে সেই বোতল রাজের হাতে পৌঁছানো, সবটাই রাজের অগোচরে, যা বর্ণতা এই কদিনে অবজার্ভ করেছে। সেই হিসেবে ধরে বর্ণতা প্রথমে রাজের মদ পান আগেই বন্ধ করেছিল। বর্ণতা ও যে বিয়ের কাগজ স্বইচ্ছায় সাইন করেছে, তবে নিজের নাটকের এক প্রকার চালিয়ে গেছে। নিজের মামার কেস নিজের ইন্টারেস্ট সহ এফোর্ট দিতে গিয়ে নিজেই এও যে মন হারিয়েছে। দ্য রাজ সিংহানিয়া, মোস্ট এলিজেবল ব্যাচলার, হ্যান্ডসাম হাঙ্ক, অ্যাট্রাকটিভ পার্সোনালিটি, যে কোনো মেয়েই প্রেমে পড়তে বাধ্য। বর্ণতাও বাধ্য হয়েছে এত কেয়ারিং ছেলে প্রেমে। তবে বড়তা আসল নাম পৃথ্বীশা চট্টোপাধ্যায়, বয়স 20 দেখে অবশ্য বোঝার উপায় নেই। চোখের পলকে 1 সপ্তাহ পার হয়ে গেছে, রাজের কোনো খবর নেই। বড়তা বার ফোন করে ট্রাই করে পায়নি, অথচ বাড়ির সবাই কত স্বাভাবিক, কারো কোনো মাথা ব্যথা নেই। কাইসারকে কল করে একই কথা বলে, আমি জানি না স্যার কোথায়। বড়তা জানে কথাটা পুরো মিথ্যে, তবুও রাজের খবর পায়নি। এদিকে অপু সেদিনের চর খেয়ে চুপ হয়ে গেছে, যেন মনে হচ্ছে ভিতরে ভিতরে ডাল খিচুড়ি পাকাচ্ছে। কিন্তু সেসব মাথা ব্যথা নেই বর্ণতার। বর্ণতার মনে অদ্ভুত সব বাজে চিন্তা ঘুরপাক খাচ্ছে। নিজের সোর্স লাগিয়ে কিছু ক্লু পায়নি, তবে স্বপ্নাদেবীর ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছে। স্বপ্নাদেবী কদিন আগে তীর্থে যাওয়ার নাম করে বেনারসের নীলকুঠি নামক এক স্থানে গিয়েছিল, আর সেখানে তার লাল কালো ব্যবসার হদিশ পেয়েছে। সবটা এখনো হাতে না হলে সেই তত্ত্বগুলো
হাতে এসেছে সেগুলো কাফি রাজের কাছে তুলে ধরার জন্য। এসব ভাবতে ভাবতে মাথাটা হ্যাং করছে। আজ রাতে খাবার খায়নি মেয়েটা। রাজের ছাড়া এই বাড়িতে থাকতে মন করছে না। দুদিন আগে শিউলিপুর গ্রামে গেছিল বর্ণা নিজের দাদুর সাথে দেখা করে অনেকদিন পর। কিছু মন কিছুটা ভালো হয়েছিল বর্ণতায়, কিন্তু রাতের নিস্তব্ধ তাই কান্নাগুলো যেন দলাপেকে আসে। রাজের দূরত্ব যেন বর্ণতাকে শেষ করে দিচ্ছে। দূরে না গেলেও বুঝি ভালোবাসার পরিমাণটা বোঝা যায় না। বর্ণতা বুঝেছে কতটা জুড়ে রাজ নিজের জায়গা করে নিয়েছে হৃদয়ে। ভাবনার মাঝে চোখ জল জ্বলে ওঠে, আবার জল পড়ে। চোখের জল গড়িয়ে পড়ে গাল বেয়ে। আজও কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায় বর্ণতা। ঘড়ির কাঁটা যখন রাত 2টো, ঠিক তখনই সিঙ্গানিয়া বাড়ির গেটের সামনে এসে দাঁড়ায় ব্ল্যাক গাড়িটি। ছুটবুট পরা থাকা সুদর্শন যুবক নামে গাড়ি থেকে। কাইসার আগেই গাড়ির মেন গেট খুলে রেখেছিল। রাজ কোনো কথা দিকে না থেকে সোজা ঢুকে নিজের ঘরে। আশেপাশে কোনো দিকে না থেকে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে জামাকাপড় চেঞ্জ করে ঘরের লাইট জ্বালাতে চোখে পড়ে বর্ণতার ঘুমন্ত মুখ। রাজ সেদিকে না তাকিয়ে ঘরে মিনি ফ্রিজ খুলে দামি বোতলের মদ বের বোতল বের করে বসে আয়েশ করে সোফায়। ঘরের লাইট জ্বলে ওঠায় বর্ণতার ঘুম হালকা হয়ে যায়। বিছানা থেকে তাড়াতাড়ি উঠতেই নজরে পড়ে নির্দয় পাষাণ পুরুষের। সে বর্ণতার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছে। রাজের দৃষ্টি আজকে যেন অন্যরকম লাগছে। বর্ণতার রাজকে নিজের রাগ দেখাবে কি নিজেই ভয় পায় রাজার তাকানোর ধরন দেখে। চোখ মুখ ভয়ে এর ছাপ দেখে রাজ বাঁকা হাসে। মদের বোতল খুলে গ্লাসে ঢেলে এক চুমুক দিতেই বর্ণতা বড় বড় চোখ করে তাকায়। মুখে কিছু বলার আগে রাজ বলে, খুব মিস করছিল বুঝি? 1 সপ্তাহ না দেখে শুকিয়ে গেছে অনেকটা। বর্ণতা রাগের জন্য রাজের এই কথাগুলো ওই ছিল কাফি। বিছানা থেকে ঝেড়ে নেমে শাড়ির আঁচল কোমরে গুজে এগিয়ে এসে আঙ্গুল তাক করে রাজের দিকে। এ অসভ্য লোক আমার বয়ে গেছে আপনাকে মিস করতে। একবারও পড়ে যাওয়ার প্রয়োজন মনে করেন না আমায়? আমি কি বানের জলে ভেসে এসেছি এই বাড়িতে? আপনি আমায় নিজ দায়িত্বে নিয়ে এলেন এই বাড়িতে, একেবারের জন্য আমার কথা মনে পড়ল না? এই আপনার ভালোবাসা? এক নাগাড়ে বনলতাকে কথা বলতে দেখে রাজ হাসে। সে হাসিতে না আছে প্রাণ, আছে মুক্ততা। বনলতা থেমে যায়। ঝগড়া ছেড়ে রাজের কপালে হাত ছোঁয়। এই আপনার কি হয়েছে? ঠিক আছেন তো? কোথায় ছিলেন এতগুলো দিন? বর্ণ রাজ বর্ণতার হাত ধরে টেনে এনে নিজের কোলে বসায়। বর্ণতার কোমর গোজা শাড়ির আঁচলটা এক টানে খুলে ফেলে। বর্ণতার ঘাড়ে নিজের 2টো চুমু খায়। গ্লাসে মদ ঢেলে ঢোক গিলে টেবিলে গ্লাস রেখে নিজের 2 হাত দিয়ে বর্ণতার কোমর পেঁচিয়ে দেয়। কি করছেন আপনি? ড্রিঙ্ক করছেন? আমার সহ্য হচ্ছে না এই গন্ধ, প্লিজ ছাড়ুন। চুপ, একটা কথা নেই। বেব, লেটস স্টার্ট। কি স্টার্ট? পাগল হয়েছেন? এসব নেশা করা বন্ধ করুন। আমি না বারণ করছি এসব বাজে জিনিস খেতে? আজ কোনো কথা নেই, ছাড়ুন প্লিজ। আমি তৈরি নই, প্লিজ ছাড়ুন। আপনি ড্রাঙ্ক। আর তাছাড়া আমার প্রশ্নের এখনো যথাযথ উত্তর পাইনি। আপনি কোথায় ছিলেন? মিসেস সিংহানি ম্যাডাম আমাকে কি বিশ্বাস করেন? হঠাৎ এমন কথা? এখানে বিশ্বাস অবিশ্বাসের কথা কেন আসছে কেন? আমি জানতে চাইছি এই 1 সপ্তাহ আমাকে না জানিয়ে কোথায় ডুব দিয়েছিলেন? আমি কাইসার দাকেও কল করে খোঁজ নিয়েছি, কিন্তু সে আপনার খোঁজ দিতে পারেনি। আপনি 1 সপ্তাহ ছিলেন না, অথচ এই বাড়িও পুরো শান্ত। কারো কোনো মাথা ব্যথা নেই, কারো কোনো চিন্তা নেই। আমি বুঝলাম না, আমি বাদে সবাই কি আপনার খবর জানতো? নাকি আপনি আমাকে বলেননি আপনার আসল ঠিকানা? এমনকি এই এরিনা শাকচুনি বিন্দাস ছিল, পার্টি করছে, এনজয় করছে, লেট নাইট করে বাড়ি ফিরেছে। এত বিন্দাস কী করে যে সে যদি আপনাকে বিয়ে করতে এসে, তাহলে সে তো যোগের মতো আপনার পিছনে লেগে থাকবে। সে কেন আপনাকে এতটা ছাড় দিল? এই 1 সপ্তাহ আপনি কোথায় ছিলেন সেই খবর তো তার জানার কথা ছিল, তাই না? রাজ মৃদু হেসে বলে, গোয়েন্দাগিরি? না মানে ঠিক যেরকম কোনো গোয়েন্দা প্রশ্ন করছে এরকমভাবে জেরা করছে দেখি। আমি আমার ঠিকানা কাউকে বলে যাইনি। আসলে সিটিং গিয়েছিলাম কিছু অফিসিয়াল কাজে, তাই কাউকে জানানো হয়নি। আর তাছাড়া তোমাকে জানানো তার অবশ্য একটা কারণ আছে। আমি দেখতে এসেছিলাম কতটা মিস করো আমাকে। আদৌ ভালোবাসতে পেরেছো নাকি পুরোটাই নাটক করেছিলে জেলাস হওয়ার? না মানে
সেই যেইভাবে কদিন ধরে হঠাৎ তোমার মধ্যে পরিবর্তন লক্ষ্য করছি। বনতা রাজের কোলে বসে রাজের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বলে, কি লক্ষ্য করলেন? মানে আমি কি আসলে চেঞ্জ হয়েছি, নাকি পুরো নাটক? আপনার কি মনে হয় নারী হলো ছলনাময়ী, তাদের চেনা আমার মতো সহজ সরল পুরুষ মানুষের সাধ্যের নয়? তবে এই মুহূর্তে চোখে শুকনো জল, শুকনো শরীরে এতটুকু বোঝায় আমার বের হয়ে আমার নারীটি খুব একটা ভালো ছিল না। বড্ড হেয়ালি শিখেছেন। আমি আপনার মধ্যে পরিবর্তন লক্ষ্য করছি বাবু সাহেব। বর্ণা আর কিছু বলে না, রাজের কোল থেকে উঠে যেতে চায়। রাজ চেপে ধরে বর্ণাতাকে। আজ যদি আমি তোমার কাছে কিছু চাই, সেটা কি খুব ভুল হয়ে যাবে? না মানে, আজ আমি তোমাকে চাই। আই নিড ইউ। খুব খুব করে চাইছি তোমার পুরো সত্তাকে। খুব কি বেশি চেয়ে ফেলেছি মিসেস? বর্ণতার গলা শুকিয়ে যায়। হুট করে জল এর পিপাসায় ছটপট করে বলে ওঠে। বর্ণতার নীরবতা দেখে রাজ বর্ণতার কোমর ছেড়ে দেয়। বর্ণতা আগ বাড়িয়ে রাজের গলা জড়িয়ে ধরে। রাজকে একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখে এতদিন পর চোখের তৃষ্ণা মেটে। রাজের চোখে চোখ রেখে কপালে ঠোঁট ছোঁয়। পরপর রাজের সারা মুখে এক একটা করে আঁকড়ে ধরে রাজের শরীরে জড়িয়ে থাকা সাদা হুডিটা। রাজের বুকে মুখ লোকায়। আরও একটা আঁকড়ে ধরে রাজের গায়ে গন্ধ শুষে নিতে চায়। রাজের বুকে নাক ঘষে লম্বা শ্বাস নেয়। আশকারা দিচ্ছে, তবে আমি কিন্তু অধৈর্য হয়েছি মিসেস। এখন যদি আমি বেসামাল হই, তবে কি সামলাতে পারবে? আমার মতো স্ট্রং পার্সোনালিটির ছেলের স্ট্রং পারফরমেন্স নিতে পারবে তো মিসেস সিংহানিয়া? এই মেয়ে, কখন এলে বাড়িতে? এই না সবে সবে ঘুমিয়েছিল। স্বপ্নাদেবীর এমন কথায় লাফ মেরে বিছানা থেকে উঠে বসে ঘুম ধরা চোখে বলে, কি হলো দিদুন, এত রাতে আমার ঘরে কেন? বলি মেয়ে, তুমি কি ঘুমাতে এসেছো এখানে? অবশ্যই না। আমার কি বাড়িঘর নেই যে এই দেশে ঘুমাতে আসবো? তবে রাজের কাছে না গিয়ে এখানে কি করছো? রাজ ও তো নেই, বাইরে আছে। কবে ফিরবে তুমি কি জানো দিদুন? স্বপ্নাদেবী দাঁত কটমট করে বলে, সর্বনাশ, এ আমি কোন অপদার্থকে এনেছি যে কিনা কোনো খবরই রাখে না? দিদিন ভালো করে কথা বলো। আমি এখানে তোমার কথা শুনতে আসিনি। আর মাঝরাতে লিমিট ক্রস না করে আমার ঘর থেকে দূর হও। শোনো মেয়ে, আমার নাতির বাড়ি থেকে আবার আমাকে চোখ রাঙানো? আমাকে চিনিস মেয়ে? তোমার কথার মধ্যে উত্তর আছে। বাড়িটা নাতির, তোমার নয়, তাই না? সেই তুলনায় ঘর থেকে আউট হও। আমার এখন ঘুম পেয়েছে। রাজ বাড়ি এসেছে আর এখন বউয়ের সাথে ঘরে, আর তুই ওসব নেশা করে বসেছিস। রাজ বাড়ি এসেছে কখন সেটা যদি আমাকেই বলে দিতে হয়, তাহলে এত দূর থেকে হায়ার করে এনে আর কি কাজ? ছোট ছোট ড্রেস পরে কি করতে পারলি? যদি আমার নাতি রেখে না বশ করতে পারলি, তো এই ছোট ছোট হাত কাটা জামা কাপড় পরে চোখের সামনে ঘুরঘুর করে আমার মাথায় রক্ত গরম করে দিচ্ছিস। আমার নাতিটার মাথা খেতেই পারলি না, হতচ্ছাড়ি! আবার আমায় চোখ রাঙাচ্ছে ওই দূর দেশ থেকে এসে ক্লাব পার্টি করে করে আমার তৈরি করা প্ল্যানের পিন্ডি চটকাচ্ছে। এই না আপাতত ঘুম পাচ্ছে, কিছু সময় আগে পার্টি করে ফিরছে, তাই আর মাথায় বেশি কিছু ঢুকালো না। চুপ করে ঘুমের দেশে পাড়ি দিল। স্বপ্নাদেবী রাগে জ্বলতে জ্বলতে নিজের ঘরে আসে। টেবিলের উপর থাকা গ্লাসের ভর্তি পানি ঢকঢক করে গিলে খায়। জলের যদিও কোনো টেস্ট না, তবুও স্বপ্নাদেবী পানীয় জলটার কেমন মিষ্টি মিষ্টি স্বাদ লাগে। জলটা পুরো খেয়ে নিজেও বিছানায় শুলো। আশকারা দিচ্ছে, তবে আমি কিন্তু অধৈর্য হচ্ছি মিসেস। এখন যদি বেসামাল হই, তবে কি সামলাতে পারবে? আমার মতো স্ট্রং পার্সোনালিটি ছেলে স্ট্রং পারফরমেন্স দিতে পারবে তো মিসেস সিংহানিয়া? মনতা পাথরের মূর্তির মতো রাজের গলা জড়িয়ে আছে। রাজের বুক থেকে আর মুখ তুলে না, একেবারে রাজের বুকে নিজের নাক চেপে ধরে নিজেকে শক্ত রেখেছে। রাজ বলে, যদি আমি জানি নীরবতা সম্মতির লক্ষণ, কিন্তু আমি তোমার মুখ থেকে শুনতে চাই তোমার প্রতিক্রিয়া। আপনি আপনি আমি কি মিসেস? আপনি খুব অসভ্য। যা, এখনই কিছু করিনি, এতই অসভ্য। আপনার কি হলো বলুন তো? আজ হঠাৎ এমন করছেন কেন? কেমন করলেন বাবা? বিয়ে করা বউয়ের কে নিজের করে চাইছি, এটা কি অন্যায়? কথাটা বলে বর্ণতা ঘাড়ের পিছনে নিজের এক হাত রেখে নিজের বর্ণতার নরম ছোটজোড়া চেপে কিছু সময় অতিবাহিত হওয়ার পর বর্ণতাকে কোলে তুলে সোজা অগ্রসর হয় বেডের দিকে।
কিছুক্ষণের মধ্যে বনলতা নিজেকে আবিষ্কার করে নরম বিছানায়। রাজের গভীর দৃষ্টি বনলতার দিকে। বনলতার নিঃশ্বাসের গতি কয়েক গুণ বাড়ে। ফাঁকা ঢোক গিলতে রাজ বলে ওঠে, আচ্ছা মিসেস, আমি যদি তোমার পুরো সত্তাকে নিজের নামে করে আগামীতে তোমায় নিজের থেকে সরিয়ে দিই তবে? বনলতা প্রথমে কিছু না বুঝলেও কথাটা একটু ভেবে বলে, বাবু সাহেব, নিজের থেকে বেশি বিশ্বাস করি আমি আপনাকে। আপনি কখনোই আমায় ভুলবেন না, আমিও ভুলতে দেব না। সেখানে ছেড়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। রাজ বনলতার উপর ঝুঁকে থেকে বাঁকা হেসে বলে, মিসেস, আমার থেকে কখনো কিছু লুকিয়ে না কিন্তু। আমি মিথ্যেবাদী ঘৃণা করি। বনলতা ভয় পায়। আজ রাজের কথাগুলো যেন কেমন। বনলতা বারবার মনে হতে থাকে, রাজ হয়তো সত্যিটা জেনে গেছে, আবার নিজের মনে মনে ভাবে এটা কিছুতেই সম্ভব না। কুল বনলতা, কুল। রাজ বনলতাকে কিছু ভাবতে দেখে বনলতার নাকে কামড় দেয়। বনলতার ব্যথায় চোখ মুখ কুঁচকে রাজ বনলতার শাড়ির সরিয়ে নিজের ভালোবাসাময় অত্যাচার শুরু করে দেয়। বনলতা সায় দেয়। বেশি কিছু সময়ের আগে রাজের ফোন বাজে। সোফায় সাইলেন্ট ফোন থাকায় আওয়াজ হয় না। সাথে সাথে রাজ ঘরের দরজায় করাঘাত পড়ে। রাজের যেন কোনো হুঁশ নেই। বনলতা রাজকে নিজের থেকে সরাতে যাবে। রাজ বনলতার ঘাড়ে কামড় দেয়। বনলতা চিৎকার করে থেমে যায়। বাইরে থেকে কাইজার ডেকে বলে, স্যার স্যার, আপনার দিদুনের কোনো সেন্স পাওয়া যাচ্ছে না স্যার। বনলতা বাইরে থেকে কাইজারকে পুরো কথা শুনে ভয় পেয়ে গেছে। রাজকে নিজের থেকে সরাতে সরাতে বলে, কি করছেন, ছাড়ুন। দিদুন, দিদুনের কী হলো, চলুন। রাজ বনলতার দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে বলে, অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে শুরু করে। বনলতার শরীরের শেষ বস্ত্রটাও খুলে ফেলে মেঝেতে। এতটা সময় বনলতার ভালো লাগলো, এখন প্রচণ্ড অস্থির হয়েছিল। ভালো লাগা তো দূর, এত সময় রাজ শান্ত থাকলো। হঠাৎ করে নিজের বল প্রয়োগ করে বর্ণতার উপর। বর্ণতা কেঁদে দেয় হঠাৎ রাজের এমন পরিবর্তন দেখে। রাজকে হঠাৎ মনে হয় কোনো হিংস্র পশু যে নিজের দাঁত দিয়ে বর্ণতার শরীর যেন খুবলে খাচ্ছে। তবুও মনে করছে, আমার প্লিজ প্লিজ ছাড়ুন, আর সহ্য করতে পারছে না। ক্রন্দনরত স্বরে বলে, আপনার দিদুন, আপনার দিদুনের শরীরটা খারাপ, হঠাৎ কী হলো? রাজ হিংস্র বাঘের মতো গর্জন তুলে বলে, পৃথিবী ধ্বংস হলো, আমার এখন আপনাকে চাই মিস পৃথ্বীশ চট্টোপাধ্যায়। উপস, উপস, মিসেস বনলতা সিংহানিয়া। সিংহানিয়া বাড়ির ড্রয়িং রুমে পড়ে আছে অনামিকের নিথর দেহ। মালিকা দেবীর চিৎকার শোনা যায়। পাগলের মতো কান্না করছেন আহাজারি। স্বপ্না দেবীর অবস্থা খুব খুব খারাপ। হঠাৎ কী থেকে কী হয়ে গেল। সকাল 8টা বাজে। রাজ নিজের ঘর থেকে বেরোয়। স্নান করে ফ্রেশ হয়ে ঘর থেকে বের হয়ে নিচে আসে। আসার আগে নিজের ঘর লক করে চাবি নিজের সাথে নিয়ে এসে রাজকে নিচে নামতে দেখে কাইচার ছুটে এসে, স্যার স্যার, আপনাকে কতবার কল করছি, ঘরের দরজায় কতবার নক করেছি, কিন্তু আপনার কোনো সাড়া নেই। রাজের চোখ জোড়া লাল, যেন মনে হচ্ছে ভিতরে ভিতরে বহু কিছু একাই বহন করে চলছে। তবুও নিজেকে স্থির রেখে চেষ্টায় যেন প্রতিজ্ঞাবদ্ধ। কাইসার এত বছর ধরে রাজের সাথে থাকে, রাজের মতিগতি সবটাই বোঝে। তাই তো আজও রাজের নীরবতা দেখে বুঝেছে নিশ্চয় কিছু হয়েছে। রাজ নিজের গাম্ভীর্য বজায় রেখে বলে, কাইসার, এই কারণে তুমি আনম্যারিড, এখনো সিঙ্গেল পারসন। আমার ঘরে বউ আছে মানে মুড আমার অন্য কিছু চাইছিল। আই মিন অন্য জগতে ছিলাম গতকাল রাতে। সেখানে বারবার কল করে দরজা ধাক্কাতে আমার মুডের 12টা বাজাতে গিয়েছিল তুমি। হঠাৎ এমন কথায় কাইসার কিছু বোঝে না। রাতের দিকে বোকা চোখে চেয়ে কিছু প্রশ্ন করবে তার আগে জাহাজ বলে, এই কারণে তুমি এখনো সিঙ্গেল। আর যদি বিয়ে করতে তবে আর এমন লুক দিতে না, ইডিয়েট। কথাটা শেষ করে ড্রয়িং রুমে এসে দাঁড়ায়। চোখে মুখে কোনো ভাবাঙ্গি নেই। স্থির নজরে ড্রয়িং রুমের দৃশ্য পরখ করে সোফায় গিয়ে বসে। একপাশে দাঁড়িয়ে থেকে মেয়েটকে চেঁচিয়ে বলে, কফি প্লিজ। মেয়েটি কফি বানাতে রান্নাঘরে যায়। মালিকা দেবী কাঁদতে কাঁদতে রাজকে লক্ষ্য করে হুঙ্কার দিয়ে বলে, চোখের সামনে মেয়েটার মৃতদেহ, আর তুমি এখন কফি খাবে? রাজ ভুরু কুচকে মালিকা দেবীর দিকে তাকিয়ে বলে, কেন কফি খাবো না? কে মরল, আমি তার জন্য উপোস করে থাকবো নাকি? আশ্চর্য। রাজ, দয়া করে সিনক্রেট করো না। মেয়েটা আমার চলে গেছে, ওর এমন পরিণতি করলো, কে ওকে খুন করলো তার? কে আবার খুন করবে? দেখুন, আপনার আদরের অনামিকার কোনো পেয়ারের লোক হয়তো এই কাজ করছে। যা বাজে ক্যারেক্টার, ইস ঘেন্না হয়। কথার মাঝে মেয়েটি সেই কফির কাপ হাতে দেয় রাজের।
রাজ কফি চুমুক দিতেই কাইসার ছুটে এসে, স্যার স্যার, বাইরে অনেক মিডিয়া এসেছে আর পুলিশের গাড়িও আসতে দেখলাম। আসতে দে, তবে মিডিয়াকে তুমি সামলাও। কথার মাঝে পুলিশ গাড়ি নিয়ে উপস্থিত হয়। শুধু অফিসার নেই, সিআইডির দলও আসে। অনামিকার বডি তদন্তের জন্য পোস্টমর্টমের জন্য নিয়ে আসছে। সিআইডির হেড অফিসার বাড়ির এক এক করে জিজ্ঞাসাবাদ করে রাজের কাছে আসে। বসুন অফিসার। সিআইডি অফিসার বসে বিনা বাক্যে, মিস্টার সিংহানিয়া, আপনি কি কিছু জানেন এই ব্যাপারে? না, আমার কিছু জানার কথা নয়। আমি তো গতকাল রাত্রি বাড়ি এসেছি। এসেই বউয়ের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে বিজি ছিলাম। সকালে ফ্রেশ হয়ে নিচে আসতে দেখে এই ঘটনা। সামনে বসে থাকা অফিসার একটু কাশে, তাই দেখে রাজ বাঁকা হাসে। এমন একটা ভাব যেন তীর ঠিক নিশানায় মেরেছে। সামনে বসে থাকা অফিসার বলে, মিস্টার সিংহানিয়া, আপনার ওয়াইফ কোথায়? তাকে তো দেখছি না, তাকে ডাকুন। তার সাথে কিছু কথা, কিছু জিজ্ঞাসাবাদ তাকে করা আছে। সরি মিস্টার অমল চট্টোপাধ্যায়, আই মিন অফিসার, আমার মিসেস এখন গভীর নিদ্রায়। আসলে অনেক দিন পর ফিরলাম তো, প্রায় 1 সপ্তাহ পর। 1 সপ্তাহ বউয়ের থেকে আলাদা ছিলাম। আসলে নিউলি ম্যারিড, বুঝিনি তো। আর তাছাড়া এই 1 সপ্তাহে জমানো সব আদর বউকে গত রাতে খুশি করা। একটু থেমে সামনে বসে থাকা অফিসারের মুখটা একবার দেখে আবারও বলে, সেটা বউ নিতে পারেনি, তাই ভোর রাতের দিকে সেন্সলেস হয়ে যায়। তাই সে এখন গভীর ঘুমে। আমি আপনাদের সমস্ত জিজ্ঞাসাবাদের জন্য আমার মিসেসকে ডাকতে পারছি না, সরি। আর এই কেজে আমি আর আমার মিসেস কেন জড়াতে চাই না, কেন অনামিকা আমাদের বংশে কেউ নেই, বাড়িতে আশ্রিতা হিসেবে থাকতো। তবে ওর ব্যাপারে যদি কিছু জানার হয়, ওই যে সামনে বসে আছে মালেকা, আই মিন সরি মিসেস মালেকা দেবীর কাছে জানতে পারেন। সমস্তটা ওনার জানার কথা, কেননা অনামিকার পরিচালনা উনি নিজে করতেন। প্রতিটা রাত অন্য অন্য ছেলের সাথে কাটানোর স্বভাব, বিচিত্রময় চরিত্র তো, তাই সমস্ত ব্যাপারে ওনাকে ইনভলভ করবেন। এ বাড়িতে সমস্ত কেস নিয়ে কথা না বলাই ভালো। আপনি তো জানেন আমি এ সমস্ত ছোটোখাটো ব্যাপারে জড়াই না। সরি মিস্টার সিংহানি, আপনি নিজেকে না জড়াতে চাইলেও কী হবে, ঘটনাটা যেহেতু আপনার বাড়িতে ঘটেছে সেহেতু আপনার জানার জরুরি। নো অফিসার, ভুল করেছেন, ঘটনাটা আমার বাড়িতে ঘটেনি। ওয়েট কাইসার, ইয়েস স্যার, ডাকলেন? ওনাকে পুরো ঘটনাটা খুলে বলো। আমার এত সময় নেই। সারা রাস্তা জার্নি করে এসে সারা রাত বউয়ের সাথে খেলে এখন আর আমার মধ্যে কোনো জোর অবশিষ্ট নেই। নিড এ রেস্ট, আমার ঘুম দরকার। কি জানতে চায় জানাও, অ্যান্ড বিদায় দেন। সামনে বসে থাকা অমল চট্টোপাধ্যায় রাজের কথায় খুব অপমানিত বোধ করে, তবুও দাঁত চিপে শুনে যায়। মাথায় ঘুরতে থেকে তার প্রিয় ভাগ্নি এই বাড়িতে এই জানোয়ারটা কী করছে তার সাথে ঠিক নেই। যেই করে হোক পিতৃষার সাথে যোগাযোগ করতে হবে। ইয়েস অফিসার, বলুন কি জিজ্ঞাসা করবেন? অনামিকা কোথায় মারা গেছে সেটা বলতে পারছি না সঠিক, তবে অনামিকার বান্ধবী ললিতার মৃত্যুর খবর ফোন করে জানায়। তারপরে এখান থেকে মালিকা ম্যাডাম গাড়ি নিয়ে বের হয় এবং শেষ রাতে বাড়ি ঢুকেন। ও আচ্ছা, আচ্ছা, ললিতার নামের মেয়েটার খোঁজ খবর আছে? তাকে জিজ্ঞাসাবাদ করা যাবে? অফিসার, এই ব্যাপারে মালিকা ম্যাডাম বলতে পারেন। ওকে। স্বপ্নাদেবী ঘরে দাঁড়িয়েছে রাজ। মুখ দেখে কিছু বোঝা যাচ্ছে না, তবে স্বপ্নাদেবীর শরীর দুর্বল, বিছানায় লেপ্টে আছে। বদ্ধ চোখ জোড়া এক দৃষ্টিতে তাকিয়েছে রাজ। কাইসারের থেকে শুনেছে ডাক্তার বলেছে কেউ দিয়েছে অতিরিক্ত পরিমাণ। এই সব কারণে আজ শয্যাশয়ী রাজের দিন। রাজ কিছু বলে না। স্বপ্নাদেবীর এমন শরীর দেখে চোখ জ্বলে ওঠে। ঘর থেকে বেরোতে বেরোতে বলে, সব হিসাব পূর্ণ হবে, সব পাপীর দল শাস্তি হবে, শুধু সময়ের অপেক্ষা। বেলা বাজে 12টা। রাজের প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে। এমন সময় কড়া করে কফি না খেলেই নয়। মেড কফি আনতে বলে তাড়াতাড়ি। কফির কাপ হাতে ধরে নিজের ঘরের দিকে অগ্রসর হয়। ধীর পায়ে দরজার লক খুলে প্রবেশ করে। দরজার ভিতর থেকে বন্ধ। সামনে তাকাতেই বুকটা কেঁপে ওঠে। বেডের দিকে দুপাশ গিয়ে বিছানা দখলকারী নারীটিকে দেখে একটু মায়া হয়। তবুও নিজেকে স্ট্রং রেখে মুখ ভর্তি বিরক্তি নিয়ে কফির কাপটা বেডের পাশের টেবিলে রাখে শব্দ করে। তাতেও বিছানায় শুয়ে থাকা নারীটির কোনো হুঁশ নেই। গত রাতের শেষ প্রহরে বর্ণতার হুঁশ হারায়। রাজের ভালোবাসা যখন হিংস্রতার রূপ নেয়, তখন বর্ণতা বহু কষ্ট সহ্য করে নিতে
চেষ্টা করলেও ভোর রাতে বেহুশ হয়ে যায়। রাজ রাগের মাথায় অমানবিক অত্যাচার করে নিশ্চিত বর্ণতার মুখ বুকে মুখ গুজে শান্তি পায়। যদিও রাজ কিছুতেই তা মানতে রাজি নয়। নিজের অনুভূতিটাকে গলা চেপে মারতে চায়। মনে মনে পণ করছে বর্ণতার মিথ্যে বলে এত কিছু করা এইভাবে মেনে নেবে না। সেই জেদ ধরে রক্তাক্ত সাদা বেড কভারটা বর্ণতার গায়ে দিয়ে 1 সেকেন্ড পাজাকোলা করে দিলে সোজা ওয়াশরুমের বাথটাবে জলের মধ্যে আস্তে করে এক প্রকার ছুঁড়ে ফেলে। বেচারি মেয়েটা লাফিয়ে উঠে হুট করে জলের মধ্যে ফেলে দেওয়াতে মাথা তুলতে সামনে চোখ মুখ গম্ভীর করে রাজের দিকে তাকিয়ে থাকতে দেখে। আপনার কি মাথা খারাপ? কাল সারা রাত অত্যাচার করে শখ মিটেনি? সারা শরীর আমার ব্যথায় নড়তে পারছি না আর। মিসেস সিংহানি, এত চিৎকার করবে না। এটা আপনার বাড়ি নয়, এটা সিংহানি মেনশন। আর আপনার তথাকথিত শয্যাসঙ্গীর পার্সোনাল ওয়াশরুমে আপনি শুয়েছেন। এরকম চিৎকার চেঁচামেচি করে বাড়িটিকে মাথায় তুলবেন না। বড়দা নিজের কান চেপে ধরে বলে, ছি ছি, অশ্লীল, কি অশ্লীল কথাবার্তা। আপনার লজ্জা করে না একটা মেয়ের সাথে এরকম ব্যবহার করতে? গতকাল সারা রাত আমার উপর অত্যাচার করে এইভাবে বাথরুমে এনে ফেলে দিলেন। আপনি কি মানুষ? গতকাল রাতে যে কে যেন মিষ্টি মিষ্টি কথা বলেছিল না, মানে এই এই ঠিক একদম গুড়ের মতো মিষ্টি। ঠিক কী কী যেন বলেছিল মিসেস? এত মিষ্টি এক রাতেই চলে গেল মিসেস। আমার ভালোবাসা উপলব্ধি করতে পেরে আপনি ধন্য হননি? তার মানে কি আপনি স্যাটিসফাইড করতে পারেনি? 100-তে 100 হাঁকানো হয়নি? তবে নো টেনশন, আমার মধ্যে এখনও যা জোর আছে, আমি এখনও চাইলে নির্লজ্জ বেহায়া লোক বের হন, যান এক্ষুনি ওয়াশরুম থেকে। দেখছেন নড়তে চড়তে পারছি না, আমার সারা শরীর জুড়ে ব্যথা, আর আপনি? রাজবর্ণতার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে, সামান্য এটুকু এত কষ্ট? এটা তো শরীর ক্ষত, কিছু সময়ের মধ্যে মিলিয়ে যাবে। মেডিসিন নিলে ব্যথা কমে যাবে, কিন্তু অন্তরে ক্ষত? অন্তরে যদি কেউ বিষ প্রয়োগ করে, সেই বিষের প্রভাব কি করে নির্মূল হবে? কি করে কমবে এই বিষের দহন জ্বালা? হঠাৎ করে রাজের কথা এরকম পরিবর্তন দেখে বর্ণতা চুপ করে যায়। কিছু বলতে চাইলে রাজ ওয়াশরুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে, হাতে সময় মাত্র 2 মিনিট। ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানার চাদরটা সুন্দর করে পাল্টে দিলে আমি উপকৃত হই। আমি এখন শুভ, রেস্টের দরকার। বর্ণতা রাজের কথা শুনে ভাবার সময় পায় না। ব্যথায় শরীর নিয়ে কোনোরকম স্নান করে 2 মিনিটের জায়গায় 10 মিনিট বেড়ায়। রাজকে সোফায় বসে কফি খেতে দেখে ওয়াশরুম থেকে বাথরব পরে বাইরে এসে কাবার্ড খুলে নিজের জামা কাপড় পরে নিয়ে আবার ওয়াশরুমে ছুট দেয়। কোনোরকম জামা কাপড় পরে বাইরে আসতে রাজের ভালোবেসে মাথায় তুলে দিয়েছি, তাই এখন আমার কথার মূল্য নেই। 2 মিনিট 2 মিনিট বলেছি, আর 30 মিনিট পার হয়ে গেছে তবু আমি পেতে দিচ্ছি, শরীরটা একদম চলছে না। কথাটা বলতে বর্ণতা কোনোরকম বিছানার চাদর পেতে দেয়। রাজ গিয়ে বালিশে মাথা দিয়ে শুয়ে পড়ে। বর্ণতা পিছু ফিরবে, কিছু বলতে যাবে, তার আগে রাজ বলে, টেবিলের উপর মেডিসিন বাক্সটা আছে, ওখান থেকে একটা মেডিসিন খেয়ে নিও, রাতের জন্য প্রস্তুত হতে হবে তো। বর্ণতা অবাক হয়ে চেয়ে থেকে রাজের বদ্ধ চোখ জোড়া দেখে এক রাতের মধ্যে অনেকটা পরিবর্তন। বর্ণতা এটাও ভেবে অবাক হয়, গত রাতে বর্ণতাকে আসল নাম ধরে ডেকেছে রাজ, কিন্তু সকাল থেকে নর্মাল ভেবে জিজ্ঞাসা করবে বলে ভয় লাগছে, কিন্তু বলতেও পারছে না বেচারি। বর্ণতা কিছু বলতে বলবে, তার আগে রাজের নাম ডাকতে রাজ বর্ণতার দিকে ঘুম ঘুম নেশাভরা চোখে তাকিয়ে বলে, ডিভোর্সের কথা মুখেও ওঠে না মিসেস। এখন তো সবে শুরু, আমার মন ভরেনি। প্রতিটা রাতে এখন তোমাকে চাই। যতদিন না মন ভরছে ততদিন তোমার নিস্তার নেই আমার থেকে। বর্ণতা রাজের মুখে এমন কথা শুনে রেগে যায়। এই, আপনার কি হয়েছে বলুন তো? এই অভদ্র হয়ে গেলেন কি করে? আর গতকাল রাতে আমার না, মানে আপনি আমায় কী নামে ডেকেছিলেন? রাজ অবাক হওয়ার ভান করে বলে, আমি আমি কী নামে ডাকবো? আপনি কিছু লুকাচ্ছেন। অনামিকা মারা গেছে, বাড়িতে সিআইডি অফিসার এসেছিল। সিআইডি অফিসার অমল চট্টোপাধ্যায় এসেছিল। শালার অফিসার বলে আমার বউকে জিজ্ঞাসাবাদ করবে। আমিও দিয়েছি আচ্ছা করে। সিআইডি অফিসারের নাম শুনে বড়তা ফাঁকা ঢোক গিলে রাজের মুখ দেখে বোঝার চেষ্টা করে। রাজ এমন একটা ইনোসেন্ট ফেস করে যেন কিছুই বোঝে না। কী হলো, কিছু খুঁজছো? আমার ফোন কোথায়? এখানে তো রাখলে পাচ্ছি না। রাজ বাঁকা হেসে বলে, আজ থেকে তোমার ফোন ইউজ করা বন্ধ। আমার কাছে থাকবে, মানে আমার লকারে। বনতা অবাক হয়, কেন কেন? আমার আমার
ফোন আপনার কাছে কেন থাকবে? সুইটহার্ট এত রেগে যাচ্ছে কেন? আমি তোমার সেফটির কথা ভেবেই তো ফোন আমার কাছে রেখেছি। না মানে ওই সিআইডি অফিসার তোমার কথা জিজ্ঞাসা করছে। তোমাকে পুছতাছ করতে চাই। তাই। আর তাছাড়া বাড়িতে যা সব হচ্ছে আমি চাইছি না তুমি এখন ফোন ব্যবহার করো। আপনি বুঝছেন না কেন? ফোনটা আমার দরকার। আমার আর কলেজ? না, না কোনো কলেজ নয়। তোমার এখন বাড়ি থেকে বেরোনো নিষেধ। তুমি সবসময় আমার নজরে বন্দি থাকবে। বুঝতেই তো পারছো বাড়ির পরিবেশ ভালো নেই। তাই আমি চাইছি সবসময় আমার কাছাকাছি রাখতে। আপনি কি আমার সাথে মজা করছেন? মানে? তোমার সাথে বুঝি মজা করার সম্পর্ক? কোন মজা করছি? যা বলেছি সেটাই হবে। আর হ্যাঁ, বাড়ির ল্যান্ডলাইনটাও কেটে দিয়েছি। কোনো দরকার হলে সবার পার্সোনাল মোবাইল আছে, কিন্তু আর ল্যান্ডলাইনটায় কল করে না। তাই সেটাও আজ থেকে বন্ধ। আপনি সত্যি করে বলুন তো, আপনি কিছু জানতে পেরেছেন? কালকে রাতে কালকে রাতে একটা নাম নিয়ে ডাকছিলেন। ও মিসেস, আমি তো কাল ড্রাঙ্ক ছিলাম। কী বলেছি এত সিরিয়াস নিও না। আমার সেরকমভাবে কিছু মনে নেই। কী বলেছি তা স্পেশাল মুহূর্তের কথা মনে আছে। যতই হোক, লাইফে ফার্স্ট টাইম বলে কথা। বর্ণতা অস্থির হয়ে ঘর থেকে বেরিয়ে যায়। বর্ণতার অস্থিরতা দেখে বাঁকা হাসে। আজও লুকিয়ে গেলে মিসেস? তবে আমিও দেখতে চাই কবে সবটা খুলে বলো আমায়। তবে দেখো খুব দেরি যে না হয়। কথাটা বলে বালিশে মাথা রাখে রাজ। মাথার ব্যথায় ফেটে যাচ্ছে। কফির সাথে ব্যথার ঘুম খেছে। এখন ঘুম দরকার। সেখানে বাড়ির পরিবেশ খুব থমথমে। অনামিকার মৃত্যুর 1 সপ্তাহ হতে চলল। এখনও সেরকম কোনো ক্লু পাওয়া যায়নি। কে মেরেছে সেই ব্যাপারে কোনো খোঁজখবর ঠিকমতো পাওয়া যায়নি। অনামিকার সমস্ত ক্রিয়াকর্ম শেষ করে আজ 4 দিন হলো। যেহেতু অনামিকা মার্ডার হয়েছে, সেই সূত্রে 3 দিনের কাজ করেছে মালিকা দেবী। অনামিকার মৃত্যুর পর মালিকা দেবী এক প্রকার চুপ হয়ে গেছেন। হঠাৎ করে যেন নিস্তেজ। সেরকম কারোর সাথে খুব একটা কথা বলে না, ঘর থেকে বেরোয় না, এক প্রকার নিজেকে গৃহবন্দী বানিয়ে রেখেছে। মালিকা দেবীর ছেলে অপু অনেকবার মাকে ঘর থেকে বার করার চেষ্টা করছে, তবুও বৃথা। কিছুতেই কাজ হয়নি। সে পণ করে নিয়েছে ঘর ছাড়বে না। কথায় বলে না, কথায় চিৎকার করে, আমি কারো মুখ দেখতে যাই না। এই বাড়িতে আমাদের কোনো অস্তিত্ব নেই। অপু, তোর বাবা চলে যাওয়ার পর এই বাড়িতে থাকা ঠিক হয়নি। এবার বুঝি আমার আর তোর প্রাণটা চলে যাবে। বাবা চল, আমরা চলে যাই। বারবার এই এক কথা শুনে অপু হাঁপিয়ে গেছে প্রায়। সমস্ত ঘটনা অপুর কাছে রহস্যজনক লাগলেও মুখে কিছু প্রকাশ করে না। মাকে সবসময় বোঝানোর চেষ্টা করে এ সমস্ত কিছু মাথা থেকে ঝেড়ে ফেলতে। সমস্ত ভাবনা ভুল। স্বপ্না দেবীকে হাসপাতালে ভর্তি করেছে। হঠাৎ করে নড়াচড়া বন্ধ করে দিয়েছে। অক্সিজেন মাস্ক লাগানো হয়েছে হসপিটালে। মাঝের দিকে খাওয়া দাওয়া কিছুই করতেন না। হাতে স্যালাইন চলছে 2-1 দিন। এখন আগের থেকে সুস্থ অনেকটাই। কিন্তু বর্ণতা এখনও একই অবস্থা। ফোন নেই নিজের কাছে। বারবার এদিক ওদিক থেকে ফোন জোগাড় করার চেষ্টা করছে, উপায় মেনে নেই। রাজ কড়াকড়ি করেছে ফোন কিছুতেই বর্ণতার হাতে দেবে না। বাড়ি থেকে বাইরেও বেরোনো নিতে। তাই আজ মনে মনে ছক কষে বর্ণতার স্বপ্নাদেবীর দেখা করার নাম করে বেরিয়ে মামার সাথে যেই করে হোক যোগাযোগ করবে। যেমন ভাবনা তেমন কাজ। ভাবনা চিন্তা করেই রেডি হয়ে নেয়। কোনো রকম একটা চুড়িদার পরে রেডি হয়ে বের হতে বাড়ির মেন গেটে রাজের গাড়ি ঢুকতে দেখে বর্ণতা অবাক। মেন গেট থেকে বাইরে পা রাখা রেখে রাজের গাড়ি থেকে নেমে বাড়ির দিকে এগোতে থেকে বর্ণতাকে রেডি হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে চোখ জোড়া ছোট ছোট করে প্রশ্নাত্মক চোখে চাইতে বর্ণতা গড় করে মুখস্থ পড়ার মতো বলতে শুরু করলে, আসলে আসলে আমি দিদুনকে দেখতে যাচ্ছিলাম। হসপিটালে ভর্তি হওয়ার পর একবারও যাইনি, তাই যাচ্ছি না। মানে আজ তাই আজকে যেতে চেয়েছিলাম। আপনি ঘরে যান, রেস্ট করুন, আমি যাব আর চলে আসবো দেখে। বড়দা গড় করে সব বলতে থেকে রাজ মৃদু হেসে, মিসেস, এটা কিন্তু ঠিক নয়। আর তোমার কিন্তু বাড়ি থেকে বেরোনো নিষেধ, তাই না? আমাকে না জিজ্ঞাসা করে তুমি এভাবে বেরোতে পারো না। আশ্চর্য, আমি হাসপাতালে যাব তাতেও আপনাকে জিজ্ঞাসা করতে হবে? আর জিজ্ঞাসাই বা করবো কী করে? আমার কাছে তো ফোন নেই। ও তাই তো, তোমার কাছে তো ফোন নেই, কী করে জিজ্ঞাসা করবে? তুমি অপেক্ষা করতে পারতে আমার। আপনি সারাদিন অফিস থেকে খেটে আসেন, আপনাকে আবার বলতে কীরকম লাগে? তাই যাচ্ছিলাম আর কি। আপনি রেস্ট করুন, আমি যাবো আর আসবো। কথাটা বলে বর্ণতা বাড়ি থেকে 2 পা বাইরে রাখতে রাজ বর্ণতার হাতটা টেনে নিজের কাছে এনে
এক প্রকার জোর করে নিজের কোলে তুলে নিজের ঘরের দিকে যেতে যেতে বলে, এখন কোথাও যাওয়া হচ্ছে না মিসেস, কারণ আমি বাড়িতে থাকাকালীন তোমার আমার থেকে দূরে যাওয়ার সাহস হয় কী করে? বড়দা কোল থেকে নামার যেমন লাফালাফি করে। রাজ কোনো কথা না শুনে নিজের ঘরে গিয়ে বর্ণাতাকে বিছানার উপর ফেলে ঘরের দরজা লক করে, কোথাও যাওয়া হচ্ছে না তোমার। আমি যখন বলেছি তুমি বাড়ি থেকে বের হবে না মানে বের হবে না। আর দিদুনকে দেখার জন্য তোমাকে যেতে হবে না। দিদুন এখন ভালো আছে। তবুও দিদুনকে, যাকে তুমি দুই চোখে সহ্য করতে পারতে না, তাকে দেখার জন্য হসপিটালে যাওয়া, এটা আমি মানতে পারলাম না। আপনি একটু বেশিই ভাবছেন। আমি সহ্য করতে পারতাম না, এটা কীরকম কথা? আর তাছাড়া হঠাৎ আমার উপর এরকম জুলুম করছেন কেন আপনি? আমি কি আসামি? রাজঘরের মিনি ফ্রিজ থেকে একটা ছোট্ট বিয়ারের বোতল বার করে সোফায় আয়েশ করে বসে বসে, জুলুম আমি তোমার সাথে করেছি? জুলুম করছে মোটেও নয়, আমি তোমাকে চোখে চোখে রাখছি। বর্ণতা রাজকে আবার মদ খেতে দেখে বিছানা থেকে এক প্রকার নেমে গিয়ে রাজের সামনে দাঁড়িয়ে বলে, এই অভ্যাস আপনি কবে ছাড়বেন বলুন? বারবার বলছি এগুলো খাবেন না, এগুলো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আর তাছাড়া মিসেস, আমার তো ক্ষতিকর জিনিসের উপর বেশি নজর পড়ে। যেগুলো আমার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর সেগুলো আমি গ্রহণ করি। জেনে বুঝে নিজের জীবনটাকে বাজিতে রেখেছি ও জানি না কতদিন এই জীবন যুদ্ধে টিকে থাকবো। যতদিন টিকে আছি, যখন থাকবো না তখন আর কি তুমি বিধবা হবে? বড়দা রাজের মুখে হাত দিয়ে বলে, এসব কী বলছেন? বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। আমি জানি দিদুনের শরীর খারাপ, আপনি সেসব নিয়ে চিন্তা করছেন, তাই এসব কথা বলছেন। দয়া করে এভাবে ফালতু কথা বলবেন না, ঠিক হয়ে যাবে। রাজ বর্ণতার দিকে তাকিয়ে মনে মনে বলে, এতটা কেয়ার করো আমায়? আসলে এতটা কেয়ার, নাকি তোমার সিম্প্যাথি? কোনটা নাটক? আপনার নাটক মনে হলে আমার সহানুভূতিটাকে আপনি সিম্প্যাথি বলছেন? কি জানি আজকাল আশেপাশে যাই হয়ে যায় না কেন, সব যেন মনে সাজানো নাটকের নিজেকে তুরুপের তাস মনে হয়। মনতা কথা ঘোরাতে বলে, আজ আজ এত তাড়াতাড়ি চলে এলেন যে? আমার কেন যেন মনে হচ্ছে তুমি আমার থেকে কিছু লুকাতে চাইছো। সব সময় আমার কথা তুমি ঘোরাতে চাও। আমার সাথে তুমি আর আগের মতো কথা বলো না। যদিও আগে খুব একটা কথা বলতে না, তাও যেন মনে হয় কিছু লুকাতে চাও। আচ্ছা মিসেস, তুমি কি আমার থেকে সত্যি কিছু লুকাতে চাইছো? বর্ণতা রাজের পাশে রাজের চোখে চোখ রেখে বলে, আচ্ছা আপনার মনে হয় না আপনি অনেকটা পাল্টে গেছেন? আপনি আগে আমাকে লতাপাতা বলে উম, ডাকতেন, দেন এখন মিসেস, শুধু মিসেস বলে ডাকেন। আপনার মুখে ওই ডাকটা আমি খুব মিস করি। মিসেস, ছোট থেকে বড় হওয়াটা আমার কাছে একটা চ্যালেঞ্জ। আমি অনেক কিছু সহ্য করছি, অনেকটা স্ট্রাগল করছি, তবে আজকে এই জায়গাটায় পৌঁছাতে পারছি। আমার প্রচুর সূত্র, আমি জানি না আমি আর কতদিন বাঁচব। এমনিতে বিয়ে করে অনেক মেয়েদের মন ভেঙেছি, সেটাও একটা ব্যাপার। অনেক মেয়েরা আমার বিয়ের কারণে খুব আপসেট। বনতা রেগে গিয়ে বলে, সবসময় ফালতু কথা বলবেন না তো। একটা কথা বললে আপনার থেকে ভালোভাবে উত্তর পাওয়া যায় না। নিজের জীবন কাহিনী তোমাকে শুনে কি লাভ? নেই তো। তুমি তো আর পারবে না আমার ছোটবেলাটাকে সুন্দর করে ফিরিয়ে দিতে, বা আমার ছোটবেলার সুন্দর স্মৃতিগুলো আবার ফিরিয়ে দিতে, আমার মাকে ফিরিয়ে দিতে, বা আমার ছোট্ট পরিবার, সুন্দর পরিবার আবার ফিরিয়ে দিতে পারবে না। পারবে না তো। তোমাকে বলে কোনো লাভ নেই, তাই বলতে চাই না। কিছু মানুষ আমাদের জীবনে আসে সুখ নিয়ে, আমরা ভাবি তারা আমাদের জীবনে অনেকটা সুখ নিয়ে আসে, কিন্তু ভুল। তারা সুখ নিয়ে আসে না, তারা সহানুভূতি জানিয়ে দু চারটা দিন পাশে থেকে তারপর আবার পেছন থেকে ছুরি দিয়ে আঘাত করে চলে যায়। তারা এটাও ভাবে না তাদের করা ছুরিকাঘাত সামনের মানুষটাকে কতটা কষ্ট দেয়, কতটা ভেঙে দেয়। জানেন মিসেস, আমার জীবনে আমি সব থেকে বেশি ঘৃণা করি মিথ্যাবাদীদের। মিথ্যে বলা মানুষকে সহ্য করতে পারি না। নিজের জন্মদাত্রী পিতাকেও এই কারণে ত্যাগ করেছিলাম। ভাবতে পারছো, মিথ্যা বলার কারণে নিজের জন্মদাত্রী পিতাকে আমি ত্যাগ করছি। মনে তো অবাক হয়ে যায়, হার্টবিট যেন 100-র উপরে চলতে শুরু করছে। কল কল করে ঘামছে মেয়েটা, ভয়ে নাকি প্রিয় কিছু হারানো ভয়ে। অনেক কষ্টে গলা দিয়ে বেরোয়, আচ্ছা সবাই কি মিথ্যে এই কথা এমনি এমনি বলে? নিশ্চয়ই কোনো কারণ থাকে। কারণ ছাড়া তো কেউ, কি এমন কারণ হতে পারে মিসেস? উপস, মিস বিদ্যেশ্বর চট্টোপাধ্যায়, যেই কারণে আপনি আমাকে প্রতি মুহূর্তে প্রতি পদে ধোঁকা দিতে চলছেন?
কি এমন কারণ হতে পারে যেই কারণে আমার ভালোবাসাটাকে আপনার পায়ের তলে পিষ্ট করছেন? কি এমন কারণ হতে পারে যেই কারণে ডিটেকটিভ হয়ে অজ্ঞ কিছু না জানা গ্রামের মেয়ে হয়ে আমার জীবনে ঢুকে আমার জীবনটা তছনছ করে দিয়েছেন? কি এমন কারণ হতে পারে যে কারণে আমার জীবনে আবার বসন্ত রং এনেছেন? কি এমন কারণ হতে পারে যেই কারণে ১ সপ্তাহে আমার প্রতিটা রাত রঙিন করেছেন? কি এমন কারণ হতে পারে যে কারণে আপনি আমার অমানবিক অত্যাচার প্রতি রাতে সহ্য করে মুখ বুজে দাঁতে দাঁত চেপে মাটি একড়ে সিঙানিয়াতে বাড়িতেই পড়েছেন? মনটা আঁতকে ওঠে রাজের কথায়। রাজের কথার মাঝে নিজের হাতে থাকা বিয়ারের বোতল আছাড় মারে মেঝেতে। বিকট শব্দে কাঁচের বোতল ভেঙে যায়। অনেক হয়েছে, আর না। অনেক সময় দিছি। তবুও তোমার মুখ থেকে সত্যিটা বেরোতে পারল না। আজ আজ একটা দুয়ানার ছেলে আমার কেবিনে এসে আমাকে থ্রেট দিয়েছে নাকি পৃথ্বীশা চট্টোপাধ্যায়ের প্রিয় বন্ধু। তার সাহস কী করে হয় আমার কাছে কৈফিয়ত চাওয়ার? হ্যাঁ, প্রশ্নের করেছে উত্তর দাও ড্যামিট। চুপ করে কেন? দাঁতে দাঁত চেপে রাজ চেঁচিয়ে বলে। মনতা ভয়ে কেঁপে ওঠে সারা শরীর। রাজের এরকম ভয়ঙ্কর রূপ দেখে আবারও আঁতকে ওঠে। আমি ভেবেছিলাম পুরো কথাটাই নিজে এসে আমাকে বলবে, আমার কাছে ক্ষমা চাইবে, আমার কাছে নথি স্বীকার করবে। না, আমি তো ভুলেই গেছিলাম তুমি তো সেই মেয়ে নও যে মেয়ের প্রেমে আমি পড়েছিলাম। যে মেয়ে ছিল নর্মাল, সোজা, সহজ সরল। আমার প্রথমে উচিত ছিল এই বাড়ি থেকে, আমার জীবন থেকে টেনে বার করে দেওয়া, যেটা আমি করতে পারিনি। নিজের মনের বিরুদ্ধে গিয়ে তোমাকে বার করে দিতে পারিনি। তুমি কি বুঝছো না? তোমার এই নীরবতা আমাকে ভেতর থেকে আরো শেষ করে দিচ্ছে। সেটা কি তুমি জানো না? ঠিক আছে, তুমি যখন মুখ খুলবে না, তাহলে আমার বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে যাও। হ্যাঁ, বেরিয়ে যাও, গেট আউট। আমার বাড়ি, আমার জীবন, আমার সব কিছু থেকে নাও লিভ। আজ থেকে তুমি মুক্ত পাখি, একদম মুক্ত। প্লিজ আমাকে কিছু বলার সুযোগ দিন। ফাঁসির আসামিকে এক্সপ্লেন করার সুযোগ দেওয়া হয়, আমাকে কেন নয়? আমাকে অন্তত নিজের এক্সপ্লেন করার সুযোগ দিন। আপনি যেটা ভাবছেন সম্পূর্ণ ভুল। আমি আসলে কোনো খারাপ উদ্দেশ্য আমি আসিনি। আমাকে দোষী সাব্যস্ত করে, আমার নামে সমস্ত তথ্য জোগাড় করে, আমাকে পুলিশ হেফাজতে দিতে আমার বাড়িতে এসে আবার আমাকেই বলছো তুমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসোনি, রাইট? আমাকে আমাকে আপনি ভুল ভাবছেন। আমি এসেছিলাম, কিন্তু বিশ্বাস করুন আমি বুঝেছি আপনি নির্দোষ। তুমি তো কি? তুমি আমার নামে কোনো প্রকার প্রমাণ জোগাড় করতে পারোনি, রাইট? তুমি কোন কেসে জড়িত তথ্যের জন্য এতটা দূর এসেছিলে? আমার বাবার মৃত্যু হত্যাকারী জানতে চেয়েছো? জানতে পেরেছো? প্রথম যখন আমি তোমাকে দেখেছিলাম, এক মুহূর্তের জন্য বুকের ভেতরে একটা ঝড় উঠেছিল। আর সেই ঝড়টা বারবার জানান দিচ্ছিল তোমার জন্য কিছু একটা বুকের ভেতর বারবার করানো ছিল। খুব করে চেয়েছিলাম তোমাকে। প্রথম দেখায় যে কারোর জন্য এতটা ফিলিং যে কি বুঝতে পারিনি। কিন্তু যখন প্রথমবার দেখা দেয় মনের ভিতরে অনেকটা জায়গা করে নিয়েছিল, ঠিক সেই মুহূর্তে জানতে পেরেছি তুমি বা তোমার আসল পরিচয়। কেন করলে আমার সাথে এটা? সত্যি কেন বলে দিলে না আমাকে? প্রথমে তুমি তো আমাকে আমার বাবার খুনি ভেবে সন্দেহবশত এই বাড়িতে এসেছিলে আমার জন্য ফাঁসির দড়ি কাঠ ফাঁদ পেতে। যখন দেখলে সেই হত্যাকাণ্ডে আমার কোনো হাত নেই, তখন থেকে আমার প্রতি তোমার নরম ব্যবহার। প্রতিটা মুহূর্তে আমাকে বুঝিয়েছো তুমি আমার জন্য ফিল করো, আমাকে পছন্দ করে। ইদানিং একটু বেশি কেয়ার করছো আমাকে। আমাকে এইভাবে তুমি মিথ্যে বললে, এরকমভাবে ঠকালে। ভালোবেসে তোমার নামটা লতাপাতা বলতাম। প্রথম থেকে ভালো লাগতো, ভেবেছিলাম নিজের ভালোবাসা দিয়ে তোমার মন পরিবর্তন করতে পারবো। কিন্তু তুমি তো কখনো ভালোবাসোনি আমি। তুমি তো তোমার প্রফেশনের দায়ে আমার সাথে অভিনয় করে গেছো দিনের পর দিন। এই ১ সপ্তাহ যখন আমি ছিলাম না, তখন তুমি তোমার দাদুর সাথে দেখা করে এসেছো। প্রণতা চমকে গিয়ে রাজের দিকে তাকায়। আপনি কি করে জানলেন? মানে আমি আমি শুধু দেখা করতে গিয়েছিলাম। হ্যাঁ, দাদুর সাথে অনেকদিন দেখা হয়নি, তাই গিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করুন, তোমাকে বিশ্বাস করবো? তোমাকে? তুমি আমাকে শেষ করে দিছো। আর কাউকে বিশ্বাস হবে না দ্বিতীয়বার। জীবনে যাদেরকে বিশ্বাস করি সালা তারাই আমাকে বারবার ধোঁকা দেয়, বারবার ভাঙে, বারবার কষ্ট দেয়। তা পৃথ্বীশা চট্টোপাধ্যায়, তোমার কেসের মধ্যে বুঝি এটাও পড়ে? আমার সাথে ঘনিষ্ঠ মুহূর্তের সময় বলা
তোমার প্রতিটা কথা আমার কানে এখনো বাজে। প্রথম প্রথম বলা তোমার মিষ্টি বলি, সেগুলো বুঝি তোমার কেসের মধ্যে পড়ে, তোমার তদন্তের মধ্যে পড়ে? বর্ণতা নির্বাক হয়। কী করে প্রমাণ দিবে? ও তো সত্যি ভালোবেসে ফেলেছে এই মানুষটাকে। হ্যাঁ, নিজের কাজের সূত্রে এই বাড়িতে আসা, রাজের সাথে প্রথম ব্যবহারগুলো রাজের প্রতি ঘৃণার কারণ। কিন্তু যখন থেকে জানতে পেরেছে মানুষটাকে বাইরের লোকেরা যেভাবে জানে, মানুষটা আদৌ সেরকম নয়। ভালো মানুষ, খারাপ মুখোশের আড়ালে পড়ে থাকা একটা ভালো মানুষ। এই মানুষটার প্রেমে কি করে না পড়ে থাকে? আর তাছাড়া বর্ণতা যে নিজেকে আটকাতে পারেনি, এই মানুষটার প্রেমে পড়ার হাত থেকে কী করে বোঝাবে, কী করে বোঝাবে এই মানুষটাকে সে মাত্রাতিরিক্ত রেগে গেছে বুঝি, এখন বর্ণতাকে ঘৃণা করছে। বর্ণতা রাজের দিকে এগিয়ে যায়। আপনি বিশ্বাস করুন, আমি আপনাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি। আমি কোনো কেস রিলেটেড আপনার সাথে ছলনা করিনি। আমি কি করে বুঝি আমি সত্যি আপনাকে ভালোবেসে ফেলেছি? কথাটা বলে রাজের হাতটা ধরতে রাজ নিজের হাতটা বর্ণতার হাত থেকে ঝাড়া মেরে ছাড়িয়ে নেয়। ছুঁয়ো না আমায়, আমি তো অপবিত্র, অপবিত্র মানুষ আমি। আমার মতো মানুষের ছোঁয়া তোমার শরীরে লাগলে তো তুমি নষ্ট হয়ে যাবে। যদিও যদিও ছোঁয়া লেগেছে, যদিও আমার ছোঁয়ায় তোমার শরীরে বহুবার লেগেছে, কিন্তু এখন থেকে আমি চাই না আমার ছোঁয়া তোমার শরীরে লাগুক। আমার মনে হয় আমাদের সম্পর্কে ইতি টানা দরকার। তুমি আসলেও কোনো খারাপ উদ্দেশ্যে আমার বাড়িতে আসনি, তাই না? আমি বলছি তো, আমি খুব করে সরি। আমি এসেছিলাম তদন্ত করতে, কিন্তু বিশ্বাস করুন আমি আপনার নামে সেরকম কিছুই পাইনি। আপনি সব কিছু ভুলে যান। আমি আমি তো সত্যি আপনাকে ভালোবাসি। বলুন, আমার ভালোবাসাটা তো মিথ্যে নয়। কিসের ভালোবাসা? হ্যাঁ, কিসের ভালোবাসা? যার বন্ধু আমাকে এসে থ্রেট দেয় তোমাকে ছেড়ে দিতে বলে, সেখানে কিসের ভালোবাসা? আমার থেকে মুক্তি নিয়ে ওর হাত ধরবে তো, ওর কাছে যাবে, ওর সাথে সংসার করবে? আমি 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 ফেলনা? রাজ সিংহানিয়াকে ভুলে যাওয়া সহজ? ভুল বুঝছেন। আমার কোনো প্রিয় বন্ধু নেই। কে নাকি কী বললো তা নিয়ে আপনি এমন ডাউট করছেন? এতদিনে একটু বিশ্বাস করতে পারেননি? আমি কি শুধুই মিথ্যে বলছি? আপনার প্রতি যে যত্নটা আমি করেছি সেটা কি আপনার চোখে পড়ে না? তাহলে অনির্বাণকে? মন তো অবাক হয়ে যায় অনির্বাণ নামটা শুনে। চুপ করে গেলে। অনির্বাণকে? উত্তর আছে। ভালো করে আমার সম্বন্ধে খোঁজ খবর নেবেন, তারপর আমার সাথে চিল্লাচিল্লি করতে আসবেন না মিস্টার। অনির্বাণ আমার মাসির ছেলে, আমার দাদা হয় সম্পর্কে প্রিয় বন্ধুই বটে। ওর সাথে আমার উল্টোপাল্টা কোনো সম্পর্ক নেই। ফালতু কথা জড়াবেন না, নিজের মতো সবাইকে ভাববেন না। রাজ এগিয়ে এসে বর্ণতার হাত দুটো চেপে ধরে বলে, এই নিজের মতো সবাইকে ভাববেন না মানে কি? আমার কি স্বভাব খারাপ, না মানে আমার ক্যারেক্টার খারাপ? কী দেখছিস বল? আমার স্বভাবের কী দেখছিস? কোনো মেয়ের সাথে খারাপ ব্যবহার করছি? তোর সাথে কখনো খারাপ ব্যবহার করছি? কী করে বললি আমাকে এত বড় কথাটা? স্বভাব তো খারাপ। আমার সাথে কথা বলে চোখ থাকে অন্য জায়গায়, চোখ মুখ তো ঘুরঘুর করে, পাক্কা চোচ্চর ভাব চোখে মুখে। অনেক সহ্য করছে, আর না। আমার নামে একদম মিথ্যে অ্যালিগেশন লাগাবেন না। আমি আপনাকে ভালোবাসি। এই বাড়িতে দাঁতে দাঁত চেপে পড়ে আছি, সহজে যাব না। কী বলছেন? চলে যাব? চলে যাব বললেই চলে যাওয়া যায়? আমি মোটেও এই বাড়ি ছেড়ে আপনাকে ছেড়ে কোথাও যাব না। দেখি তো আপনার কত বড় সাহস, আমাকে বাড়ি থেকে বের করে দিন না। খুব শখ আমায় তাড়িয়ে এরিনাকে বিয়ে করে থাকবেন? খুব বুঝি আমি। রাজ রাগে জ্বলে যায়। ইচ্ছে করছে বনতা গেলে ঠাঠিয়ে থাপ্পড় হতে, কিন্তু পারছে না। এই এক জায়গায় বারবার আটকে যায়। রাজকে ওরকমভাবে তাকাতে দেখে বর্ণতা ভয়ে ভয়ে কাছে গিয়ে জড়িয়ে ধরে রাজের বুকে মুখ রেখে হাউমাউ করে কেঁদে দেয়। প্লিজ প্লিজ আমায় বকুন, মারুন, প্লিজ ছেড়ে যাওয়ার কথা বলবেন না। আমি পারবো না। আমি সত্যিই খুব ভালোবাসি। আপনি জানেন না, আপনার ভালোবাসার মানুষ আপনার ভালো মানুষের সুযোগ নিয়ে আপনার মদের বোতলে এই বিষাক্ত মিশিয়ে আপনাকে খাওয়াচ্ছে। রাজের কানে সেসব কথা ঢুকলো কিনা জানে না। বর্ণা থেকে নিজের বুক থেকে সরিয়ে মুখ অন্যদিকে ঘুরিয়ে বলে, ব্যাগ গুছিয়ে নাও, তোমার মামাকে কল করছি, উনি আসলো বলে। অধৈর্য প্রেম পর্ব 4 পুরো গল্প প্লেলিস্টে আর 2টো পর্ব হবে।